তো সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, আমি সামিউল আর রুয়েট সিভিল 18। তো দেখো, আমরা আহ, আহ, ইউটিউব চ্যানেলটা নতুন শুরু করছি। তো আমরা ইনশাল্লাহ, ধরো যে তোমাদের জন্য যারা এইচএসসিতে আসো, তো তাদের জন্য যাতে আমরা উপকারে আসতে পারি, সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। দেখো, আজকে আমরা কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের আমরা কিছু বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সেই বোর্ড কোশ্চেনটা হলো 2023 বোর্ড। হ্যাঁ, 2023 সালের বোর্ডে যত ধরনের প্রবলেম এসেছিল, তো আমরা সেই প্রবলেম গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব বা আজকে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, দেখো, যে আমরা দেরি না করে তো আমরা প্রবলেম গুলো করা শুরু করে দিই। হ্যাঁ, তো সবাই একটু ধৈর্য ধরে একটু দেখো। তো তোমাদের এই প্রবলেম থেকে ইনশাল্লাহ দেখা যায় কি, যারা এইচএসসি 24-এ আসো তাদের ইনশাল্লাহ কিছু না হলেও কমন পড়বে। হ্যাঁ, দেখো যে আমরা শুরু করে দেই। আচ্ছা, দেখো যে এইখানে আমাদের একটা কোশ্চেন আছে। সেই কোশ্চেনটা একটু যদি সবাই একটু মনোযোগ দিয়ে যদি একটু পড়ো, দেন এটা যে আহামরি খুব কঠিন কোশ্চেন এমন না। দেখো, আমরা ঢাকা বোর্ড কত 23 এর কোশ্চেনটা সলভ করব। ঢাকা বোর্ড 23। ওকে। আচ্ছা, এখন দেখো যে এইটা হলো একটা, আমরা যদি কোশ্চেনটা একটু খেয়াল করি, এই কোশ্চেনটা একটা নততলের কোশ্চেন। নততলের কোশ্চেন। আর এই কোশ্চেনে কিন্তু এই যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। এই কোশ্চেনে কি গুণাঙ্ক দেওয়া আছে বলতো? ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। দেখো, নততলের কোশ্চেন, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। এইটা যদি থাকে, তো আমরা একটু দেখো নততল সম্পর্কে আমরা একটু আইডিয়া নিয়ে আসি। হ্যাঁ, আমরা নততল সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসি। তো দেখো যে এইটা, ধরো যে তোমাদের একটা নততল। হ্যাঁ, এখন ধরে নাও এই কোণটা কত ডিগ্রি কোণে আনত, ধরে নাও এই কোণটা কত ডিগ্রি কোণে আনত, সেটা ডিগ্রি কোণে আনত। এখন ধরে নাও এই বস্তুর উপরে, ধরো যে আমরা এখানে আহ কি তল করব? নত তল, বা এটাকে আমরা বলবো আনত তল। আচ্ছা, এখন দেখো যে নত তলের যত কোশ্চেন আছে সব কোশ্চেন গুলো কিন্তু এভাবে সলভ করতে হবে। দেখো, এইখানে ধরে নাও যে এই নত তলের উপরে, এইখানে ধরে নাও, এইখানে ধরো যে একটা, ধরো যে বস্তু আছে। হ্যাঁ, ধরো যে নত তলের উপরে এখানে একটা বস্তু আছে। আচ্ছা, এখন তোমাকে যে জিনিসগুলো করতে হবে, এই নত তলের এখানে বস্তুর একটা, এদিকে একটা কি বল ক্রিয়াশীল হবে? ওজন বল, এমজি। হুম, ওজন বল কত? এমজি। এমজি ক্রিয়াশীল হবে, ওজন বল এমজি। ধরো যে এইটার ওজন বল কত? এমজি। আচ্ছা, এখন দেখো এই নততলে আরেকটা জিনিস দিতে হবে। সেটা হলো এই যে দেখো, এই নততলের সাথে মোটামুটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে, আমি যদি বলি মোটামুটি এই যে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। দেখো, মোটামুটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 90, মোটামুটি না, সরি, পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই হলো এইখানে আমাদের কি কাজ করবে? একটা প্রতিক্রিয়া বল কি কাজ করবে? আর, অর্থাৎ আনত তলের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আমি কেবলই দেখালাম আনত তলের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা কি বল কাজ করে? প্রতিক্রিয়া বল। ওকে। আচ্ছা, এখন দেখো এই প্রতিক্রিয়া বল কাজ করার পর তুমি আরো দুইটা জিনিস তোমাকে দিতে হবে। এই ওজন বলকে দুটো উপাংশে ভাগ করে দিতে হবে। একটা উপাংশ হলো এই দিকে, এবং আরেকটা উপাংশ হলো ঠিক ঠিক এই দিকে দিতে হবে। কেন এইদিকে দিতে হবে? এবার বলো তো, তুমি কাকে ভাগ করতেছো? এমজি কে। এমজি কে এমন দুই ভাগে ভাগ করতে হবে, ওই দুই ভাগের মধ্যে যেন এমজি থাকে। তাই তো নাকি? এর মানে এই দুইটা লব্ধি যেন এমজি হয়, কারণ এমজি কে ভেঙেই তো এই দুইটা করতেছো নাকি? এখন তোমাকে একটু মনে রাখতে, আশা করি এটা তোমরা সবাই জেনে আসছো, এই কোণটা সমান হয়। এই কোণটা আর এই কোণটা সমান হয়। তাহলে এমজি কে যদি দুইটা ভাগে ভাগ করো, এটা হবে এমজি কি থেটা কস থেটা, যার সাথে থেটা থাকে তার সাথে কস হয়, এবং এইটাকে ভাগ করলে এটা হবে এমজি কি থিটা সাইন থিটা। এমজি সাইন থিটা। ওকে। এখন দেখো এই যে আমাদের কাছে যে নতুন যে এমজিটা আছে, নতুন এমজি বলতেছে, আমাদের কাছে যে এই এমজিটা আছে, এই এমজিটা কি আর থাকলো? না, এই এমজি কিন্তু আর থাকবে না। কেন এই এমজি থাকবে না? কারণ এই এমজি তো আমরা দুইটা ভাগে ভাগ করেই দিছি। অর্থাৎ তুমি যখন নততলের ম্যাথ করবা, তখন এই এমজি এটা দাও দাও, না দাও না দাও, সমস্যা নেই, কিন্তু এইটা 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 একটু দিয়ে নিবা। ওকে। আচ্ছা, এবার দেখো যে আমাদের যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমটা,
এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা যদি আমরা একটু দেখি, তো দেখো এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা যদি আমরা একটু দেখি, খুবই ইজি। আচ্ছা, এখানে দেখো গ নাম্বার কোশ্চেন কি বলছে, আমরা যদি একটু দেখি গ গ গ দেখো গ নাম্বার কোশ্চেনে আমরা একটু গ নাম্বারটা একটু করব। দেখো, গাড়ির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান কত? আগে উদ্দীপকটা বলি। একটি এত ভরের গাড়ি এত সমবেগে এত ডিগ্রি 10 ডিগ্রি কোণে নততল বরাবর উপরে উঠে। তাহলে দেখো নততল বরাবর উপরে উঠে, তাহলে আমরা নততলটা আঁকায় নেই। নততলের কিন্তু এখন আমরা অনেক কিছু পড়ে আসলাম, কেবলই কিন্তু নততলের আমরা বেশ কিছু জিনিস পড়ে আসলাম। আচ্ছা, নততলের উপরে ধরো যে একটা কি গাড়ি, হ্যাঁ, নততলের উপরে ধরো যে এই একটা কি গাড়ি, ধরো যে নততলের উপরে এই একটা কি গাড়ি, হ্যাঁ। এই গাড়িটা কি করে, নততল বরাবর কোন দিকে ওঠে? উপরের দিকে ওঠে। অথবা এই কোণের মান কত? এই কোণের মান কত? থিটা। কিন্তু কোশ্চেনে কিন্তু থিটা দেওয়া নাই, কোশ্চেনে এই কোণের মান দেওয়া আছে কত ডিগ্রি? 10 ডিগ্রি। এবং বলো নততল সম্পর্কে তোমাকে যে কয়টা জিনিস বলছিলাম, এই কয়টা জিনিস অন্তত আগে তুমি কমপ্লিট করে নাও, হ্যাঁ। এই দিকে কি বল থাকবে? নততলের সাথে কত ডিগ্রি কোণে? আমি আবারও বলতেছি, নততলের সাথে কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে। কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে একটা কি বল থাকবে? প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল কত? ধরো যে আর, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো যে আমাদের এই নততলের এই দিকে থাকবে হলো ওজন বলের একটা উপাংশ, আর ঠিক ঠিক প্রতিক্রিয়া বলের ঠিক ঠিক কোন দিকে? উল্টা দিকে থাকবে প্রতিক্রিয়া বলের কি আর একটা উপাংশ, হ্যাঁ, আর একটা উপাংশ। এবার বলতো এইটা কত হবে? একটু আগে জেনে আসলাম। এইটা কত হবে বলতো? এইটা হবে এম জি কস, ওখানে ছিল থেটা, এখানে আছে 10, তাহলে এখানে হবে এম জি কস 10 ডিগ্রি, আর এটা হবে এম জি কি বলতো সাইন 10 ডিগ্রি। এটা হবে এম জি কস 10, এটা হবে এম জি সাইন 10। এবার তুমি বলবে ভাইয়া এইদিকে যে এম জিটা ছিল, এই এম জি দিলেন না কেন? হ্যাঁ, এই এম জিটাকেই তো আমরা এরকম করে দুটো উপাংশে কি করে দিচ্ছি বলতো? এই এই কোণটাও কত ডিগ্রি ছিল? 10। এই এই এম জিটাকেই তো আমরা এদিকে দুটো উপাংশে ভাগ করে দিচ্ছি না? তো এটা তো নাই, তো এটা নাই মানে এটা আঁকায় কোনো আমার লাভ নাই তো এখন, নাকি? এটা আমি আর আঁকাবই না, শেষ। আচ্ছা, এবার দেখো তোমার কাছে কোশ্চেনে যেটা বলছে সেটা একটু দেখতে হবে। আচ্ছা, বরাবর উপরে ওঠে, আর মানে গাড়িটা কিন্তু উপরের দিকে উঠতেছে। এর বলে দেখো ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান কত? আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস একটু মাথায় রাখতে হবে। দেখো যে এইখানে কিন্তু আমার কাছে ঘর্ষণ গুণাঙ্ক দিয়েছে মানে তোমাকে এখানে ঘর্ষণ বলটা বিবেচনা করতে হবে, না করলে কিন্তু এটা অঙ্ক ভুল যাবে। আচ্ছা, তো ঘর্ষণ গুণাঙ্ক দেওয়ার মানে কি? ঘর্ষণ বল বিবেচনা করতে হবে। তাহলে দেখো বস্তু যদি উপরের দিকে যায়, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? নিচের দিকে। এটা তো সিম্পল ব্যাপার। তোমরা সবাই জানো ঘর্ষণ বল কোন দিকে কাজ করে বলো তো? ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীতে, বা বস্তু যে দিকে যায় তার উল্টা দিকে। তাহলে বলতো ঘর্ষণ বল কোন দিকে? বস্তু যদি এই দিকে যায়, তাহলে ঘর্ষণ বল ধরো যে এফ, ঘর্ষণ বলকে আমরা ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করতেছি, তাহলে বলতো এই ঘর্ষণ বল এই দিকে কাজ করবে না? আচ্ছা, এবার তুমি আমাকে বলতো গাড়িটা তো উপরের দিকে উঠতেছে, তাহলে এই দিকে এই বল আর নিচের দিকে এই দুইটা বল কাজ করতেছে না? গাড়ি যদি উপরের দিকে ওঠে, তো উপরের দিকে অবশ্যই একটা বল ক্রিয়াশীল হতে হবে, নাহলে তার উপরের দিকে উঠতে পারবে না, নাকি? তো উপর দিককার বলকে তুমি ধরে ফেলো কত? এফ। এবার বলো তো গাড়িটা কিন্তু এই দিকে, গাড়িটা কিন্তু আমাদের এই দিকে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। গাড়িটা কিন্তু আমি এখানে দেখি এইদিকে কিন্তু একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, মানে ভি ভি কিন্তু একটা সমবেগে যাচ্ছে। ভি কিন্তু একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, এটা কিন্তু বলা আছে। এই যে গাড়ি কিন্তু সমবেগে যাচ্ছে, হ্যাঁ, গাড়ি কিন্তু সমবেগে যাচ্ছে, তাহলে এদিকে একটা সমবেগে যাচ্ছে। এবার বলতো এই বস্তুর উপরে কোনো বস্তুর উপরে যদি নিট বল যদি শূন্য হয়, ধর যে এইদিকে একটা বল এইদিকে একটা বল, এই বল F1 আর এই বল F2, ধর যে নিট বল যদি শূন্য হয় মানে F1 আর F2 লব্ধি যদি কি হয় বলতো? 0 হয়, তাহলে এই বস্তুটা কি বেগে যাবে? সমবেগে যাবে। তো এটাই তো এখানে বলছে না? আচ্ছা, তো দেখো যে বলতো এই দিককার বল আর এই দিককার বল সমান, মানে এই দিককার যত বল আছে এফ আর এই দিককার যত বল আছে এফ, এই দুইটা কিন্তু সমান, তবেই তো গাড়িটা সমবেগে যাবে। কিন্তু যদি অন্য কোনো লব্ধি বল যদি কিছু একটা থাকতো, তাহলে গাড়িটা কিন্তু সমবেগে যাইতো না, একটা ত্বরণে যাইতো, হ্যাঁ। তো দেখো এই কোশ্চেনটা তুমি কিভাবে লিখবা বইয়ে? তুমি ইয়াতে মানে খাতার মধ্যে এভাবে লিখতে পারো, এফ ইজ ইকুয়াল টু এদিকার মোট বল আর এদিকার মোট বল সমান এফ প্লাস কি এম জি কি সাইন কত ডিগ্রি? 10 ডিগ্রি। এভাবে লিখতে পারো, বা না এভাবে লেখার তোমার না ইচ্ছা করলে তুমি লিখবে না। তুমি এখন কিভাবে লিখবা প্রশ্নের মধ্যে? এখন দেখো যে তুমি ধরে ফেলতে পারো
যে এইটা তোমাদের জন্য এক্স অক্ষ, মানে এইটা এখন তোমার জন্য এক্স অক্ষ, এইটা হলো এক্স অক্ষ, আর এইটা কি অক্ষ বলতো? অয় অক্ষ। এবার বলতো এক্স অক্ষ বরাবর 1 2 3 তিনটা বল আছে, এবং এই অক্ষ বরাবর কিন্তু গাড়ি একটা সমবেগে চলতেছে। কি বেগে চলতেছে? সমবেগে। এখন তোমরা সবাই এটা অন্তত তোমাদের জানা উচিত, যদি সমবেগে চলে তাহলে তুমি এটা লিখতে পারো সামেশন অফ এফ এক্স। সমবেগে চললে এটা লিখতে পারো যে সামেশন অফ এফ এক্স, মানে এই এক্স অক্ষ না, এটা এক্স অক্ষ বরাবর সকল বলের যোগফল হবে হলো 0। আচ্ছা, কিন্তু যদি ত্বরণে চলতো তাহলে তুমি কিন্তু এইখানে লিখতা এম এ লিখতা, কিন্তু ত্বরণ তো নাই, সমবেগে চলতেছে, তাহলে এখানে কত লিখবা? 0। আচ্ছা, সামেশন অফ এফ এক্স বলতে কি বোঝায়? এক্স অক্ষ বরাবর যতগুলো বল আছে সকল বলের যোগফল হবে 0। তাহলে বলতো এইদিকে একটা বল আছে, এইদিকে দুইটা বল আছে, তাহলে এবার বলতো সামেশন মানে সব বলের যোগ করতে হবে, কিন্তু বল কি রাশি? ভেক্টর রাশি, তাহলে বলের আগে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে না? তাহলে এইদিকে আমরা ধরলাম প্লাস আর এই দিকে ধরলাম মাইনাস, তাহলে এফ এর আগে কি দেব? প্লাস। আর এই ছোট হাতের এফ এর আগে কি দেব? মাইনাস। আর এইটার আগে দেব এম জি সাইন কত ডিগ্রি দেব? 10 ডিগ্রি। এটার কত লিখবো? 0। কারণ দেখো এক্স অক্ষ বরাবর 1 2 3 তিনটা বলে সামেশন যোগ করলাম, কিন্তু এদিকে প্লাস সকল বলে সামেশন যোগ হবে, কিন্তু সামেশন কিন্তু প্লাস সাইনের চিহ্ন দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? চিহ্ন দিয়ে করতে হবে। কেন ভাই চিহ্ন দিয়ে করতে হবে? কারণ এইখানে কিন্তু আমাদের কি বলতো, এইখানে কিন্তু আমাদের বল ভেক্টর আছে, এই জন্য প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। যাই হোক, এখন দেখো তাহলে বলতো এফ ইজিক্যাল টু কত হবে? এফ ইজিক্যাল টু হবে এফ প্লাস এম জি সাইন 10 ডিগ্রি। আচ্ছা, এটাকে ওই পাশে নিয়ে গেছি। এবার এখানে আরেকটা কথা, এফ মানে কিন্তু কি বল? ঘর্ষণ বল। তোমরা সবাই জানো ঘর্ষণ বলের সংজ্ঞা হলো, মানে ঘর্ষণ বলের সূত্র হলো মিউ ইন্টু আর। মিউ ইন্টু আর মানে ঘর্ষণ বল হলো মিউ, মানে কি? ঘর্ষণ গুণাঙ্ক গুণন কি? আর। ঘর্ষণ গুণাঙ্ক গুণন আর। আচ্ছা, এবার দেখো যে এইখানে বস্তুটা আসলে চলতেছে, চললে কিন্তু তোমরা সবাই জানো গতীয় ঘর্ষণ বল কাজ করে। তো এফটা আসলে গতীয় ঘর্ষণ বল, আর মিউটা হলো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা, এখানে দেখো আর কত হবে? আচ্ছা বলো তো, গাড়িটা কি এদিকে যাচ্ছে? গাড়িটা তো যাচ্ছে এইদিকে, আর মানে এই দিককার বল আর এই দিককার বল কি হবে? সমান। এর মানে তুমি লিখতে পারো অক্ষ বরাবর এই দিকের বল আর এই দিকের বল কি হবে? সমান। কারণ গাড়িটা তো এইদিকে যাচ্ছে না, এর মানে এই দিককার মোট বল আর এই দিককার মোট বল কি হবে? সমান। তাহলে বলো তো এই যে মিউ আর আর এর মান কত হবে? এম জি কস 10 ডিগ্রি। আচ্ছা, মিউ ইন্টু এম জি কস 10 ডিগ্রি। এবার দেখো যে তোমরা যদি এটা এটার মান বসাও, মিউ এর মান এই যে দেওয়াই আছে 0.3, এম এর মান 400, জি এর মান সব বসালে এটা পাবা 1158.8, সরি 1158.8 আসবে না, 1113 নিউটন আসবে। এবার এখানে যদি সকল মান বসাও, যে এফ এর মান, এম এর মান, জি এর মান যদি বসাও, তাহলে এটা মোটামুটি আসবে 1838 তোমার আসবে হলো 83 নিউটন। এবং এটাই কিন্তু তোমার আলটিমেটলি কি? অ্যান্সার। কেন এটা অ্যান্সার? আচ্ছা দেখো, বলছে গাড়ির উপর ক্রিয়াশীল বিরুদ্ধ বলের মান কত? বিরুদ্ধ বল মানে বলতো বস্তুটা এই দিকে যাচ্ছে না, তাহলে এইটার উল্টা দিকে মোট কত বল ক্রিয়াশীল আছে? উল্টা দিকে এইটার এটা ক্রিয়াশীল আছে, এইটার এটাই তো এফ এর সমান, এই যে। তাহলে এটা নির্ণয় করলে তো হয়ে গেল। আচ্ছা, এখন দেখো আমরা এইটা করলাম। এবার দেখো আমরা এইটা করার পরে এখন আমরা নেক্সট ম্যাথে যাব। নেক্সট ম্যাথে আমরা একটু মুভ করি। নেক্সট ম্যাথে মুভ করি। আচ্ছা, এটা আসতে এত লেট। আচ্ছা দেখো নেক্সট ম্যাথ। আচ্ছা, হুম, আচ্ছা দেখো নেক্সট ম্যাথে যদি আমরা যাই, তাহলে নেক্সট ম্যাথে আমরা এখান থেকে ঘ নাম্বারে চলে যাব। ঘ। আচ্ছা দেখো ঘ। আচ্ছা, ঘ নাম্বারে দেখো কি বলছে। ঘ নাম্বারে দেখো বলছে গাড়িটির ইঞ্জিনের ক্ষমতা কত হলে সমবেগে না চলে ত্বরণ প্রাপ্ত হবে। আগে আমরা দেখি যে গাড়িটা যে সমবেগে যে চলতেছে, তাহলে সমবেগে চললে এর ক্ষমতা কত হয়। আচ্ছা, এবার বলো তো এখানে তুমি সুন্দর করে এখানে লিখবা যে সমবেগে, এখানে লিখবা হলো সমবেগে চললে ক্ষমতা। সমবেগে চললে ক্ষমতা। আচ্ছা, এবার দেখো তোমরা সবাই জানো ক্ষমতার সূত্র পি ইজ ইকুয়াল টু কি? ডাব্লিউ বাই টি। আবার অনেকেই জানো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস পি থেটা কস থেটা বাই কত? টি। এবার এদিকে একটু তাকাও, যে যেহেতু সমবেগ বলছে, তাহলে বলো তো এইখানে
এস ইজ ইকুয়াল টু কি টি ভিটি, তাহলে বলো তো ভি ইজ ইকুয়াল টু কি এস বাই কি লিখতে পারো টি, ভি ইজ ইকুয়াল টু লিখতে পারো না এস বাই টি, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা কত লিখবো বলো তো, ভি ইজ ইকুয়াল টু এখানে কত লিখবো এস বাই কত লিখবো টি, এস বাই টি। আচ্ছা এবার দেখো যে এই যেখানে যে এস বাই টি আছে না, এই এস বাই টি ইজ ইকুয়াল টু কি লেখা যায় ভি, তাহলে তুমি লিখে দাও, তাহলে এখানে তুমি লিখতে পারো এ ভি কি থেটা কস থেটা। হ্যাঁ আচ্ছা এবার বলো তো এই গাড়ির উপরে বল মানে গাড়ি উপরে গাড়ি এইদিকে যাচ্ছে, তাহলে উপর দিকে অবশ্যই একটা বল প্রয়োগ করতে হচ্ছে, সেই বলটা এফ, আর এই যে ভি, এফ আর ভি একই দিকে, এর মানে এই থিটার মান কত ডিগ্রি, 0 ডিগ্রি হবে। হ্যাঁ এই থিটার মান হবে কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে এখানে শুধু কি ভি হবে, এফ ভি, এফ ভি। আচ্ছা এবার বলো তো এফ কত, গ নাম্বার থেকে পাইছো 1838.83 গুণন এখানে ভি কত, ভি হলো তোমার এই যে দেওয়া আছে 60 কিলোমিটার/আওয়ার। তাহলে এখানে তুমি সাইডে একটু ছোট্ট একটা নোট দিয়ে এখানে তুমি যদি লেখো যে ভি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 60 কিলোমিটার/আওয়ার, এটাকে তুমি যদি মিটার/সেকেন্ড বানাও, কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ড বানাতে পারবা না? দেখো এটার একটা শর্টকাট আছে, তুমি 9-10-এ শিখছিলা যে কিলোমিটার/আওয়ারকে যদি 1000 দ্বারা গুণ করি কথার কথা, আর 3600 দ্বারা ভাগ করলে কি হবে, মিটার/সেকেন্ড হবে। তাহলে তুমি একদম তুমি যদি এটা করো কিলোমিটার/আওয়ারকে যদি একদম 3.6 দ্বারা যদি ভাগ দাও, তাহলে এটা ডিরেক্ট মিটার/সেকেন্ডে কনভার্ট হয়ে যায়। তো এটা মিটার/সেকেন্ডে হলে হবে তোমার হলো 16.67 মিটার পার কি সেকেন্ড। এটাকে তুমি এখানে যদি ভি এর মানটা যদি একটু বসাও, তাহলে ভি এর মানটা যদি এখানে যদি একটু বসাও তাহলে হবে, ভি এর মানটা একটু বসাই দিলাম আমরা, দেখো 16.67, তাহলে এখানে ক্ষমতা তোমার হবে হলো 3000 30,653.3 ওয়াট ক্ষমতা। তাহলে বলো তো ক্ষমতা যদি এত হয়, ক্ষমতা যদি এত হয় তাহলে গাড়িটা কিন্তু সমবেগে চললো, তাহলে বলতো এর চেয়ে ক্ষমতা যদি একটু বেশি হয় তাহলে সমবেগ তো থাকবে না, সমবেগ বেগ বাড়বে। হ্যাঁ এর চেয়ে ক্ষমতা যদি বেশি বাড়বে তাহলে বেগ বাড়বে, বেগ বাড়া মানে কি ত্বরণ। তাহলে বলতো তাহলে তুমি এইখানে লিখবা যে তুমি কি লিখবা যে যদি ত্বরণ প্রাপ্ত হলো তাহলে এর চেয়ে কি ক্ষমতা, এই যে এখানে লিখবা হলো 30,653.3 ওয়াটের চেয়ে বেশি ক্ষমতা প্রয়োগ করলে ত্বরণ হবে। এই তো এটা অ্যান্সার। তো এটাই বলছো ত্বরণ প্রাপ্ত হবে, তাহলে এটাই তোমার কি আনসার। হ্যাঁ এটাই আনসার। তো দেখো আমরা গ ঘ করে ফেললাম সুন্দর করে। এবার নেক্সট ম্যাথটাতে আমরা চলে যাই। আচ্ছা দেখো এখানে বলছে 20 কেজি ভরের একটি বস্তু অনুযায়ী আসলে এটা চিত্র জানা, আমি এটা একটু নেক্সট স্লাইডে করাচ্ছি, আগে আমরা এটা করে নিই। দেখো এখন দেখো যে এই অঙ্কটা আর পরের অঙ্কটাতে করবো দুটো প্রায় সেম টু সেম অঙ্ক, এই জন্য এই দুটো অঙ্ক আমরা একটু তাড়াতাড়ি করবো। হ্যাঁ আচ্ছা দেখো গ নাম্বার কোশ্চেন, গ নাম্বারটা আমরা এখানে করে ফেলি। গ নাম্বারটা কি বলছে, একটি কণার উপর এই বল প্রয়োগ করলে কণাটি পি বিন্দু থেকে কিউ বিন্দুতে স্থানান্তরিত হয়। তাহলে দেখো কণাটি পি বিন্দু থেকে কিউ বিন্দু স্থানান্তরিত, ধরো যে এইটা ধরো যে আমাদের পি বিন্দু, আর ধরো যে এইটা কি বিন্দু, কিউ বিন্দু, কণাটা পি থেকে কিউ বিন্দুতে যায়, তাহলে তীর চিহ্ন এইদিকে হবে না, এই যে পি থেকে কিউ বিন্দুতে যায়, এই যে পি থেকে, তাহলে তীর চিহ্ন এইদিকে হবে, তাহলে কণাটির সরণ, এটা আসলে একদম সহজ একটা অঙ্ক। কণাটির সরণ ধরো যে এস, আচ্ছা বলতো সরণ কত হবে, পি ডট কিউ মানে পি কিউ হবে সরণ, কারণ এইদিকে আছে পি থেকে কিউটা হবে সরণ। এবার তোমরা সবাই এটা অন্তত জানো যে একটা ভেক্টর যদি আদি বিন্দু মানে পাদবিন্দু আর যদি শীর্ষবিন্দু দেওয়া থাকে, মানে এই দুইটা বিন্দু যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে সরণ হয় পি কিউ, এটা সরণ বের করতে হলে দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিতে হবে, মানে কিউ মাইনাস কত করতে হবে পি, কিউ মাইনাস কত করতে হবে পি। এবার ধরো তোমার কাছে এরকম একটা ভেক্টর আছে, ধরো এই পয়েন্টের নাম সি, এই পয়েন্টের নাম ধরো যে ডি, এই বিন্দুর নাম কি সি ডি ভেক্টর, তাহলে তুমি এটাকে দ্বিতীয় থেকে প্রথমটা বাদ দিবা, মানে ডি মাইনাস কত হবে সি, বুঝতে পারছো? এটা তোমার ভেক্টরে পড়ে আসছে। আচ্ছা এখন দেখো যে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত, এই যেখানে লেখা আছে কিউ বিন্দুর স্থানাঙ্ক -3 -8 4, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হবে, আমরা যদি এটাকে ভেক্টর উপায়ে লিখি তাহলে মাইনাস কত আই হবে 3i
তারপরে -8j প্লাস এই যে কিউ 4k। আচ্ছা, আর পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই যে পি বিন্দু হচ্ছে -6i, তারপরে কি হবে মাইনাস মাইনাস বলতেছি +7j, এখানে হবে -1k। 1k মানে শুধু কে লিখলেও হবে, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো আমাদের একটু লেখাটা একটু বড় হয়ে গেছে, পরে আমরা গ নাম্বার কই করবো না। আচ্ছা, এই জন্য এটাকে একটু ছোট করে নিয়ে আসছি আমরা এখানে। আচ্ছা, এখন দেখো এটাকে তুমি যদি কি করো, ওই বিয়োগ টিয়োগ করো, তাহলে তোমাদের এটা একদম সহজ একটা প্রশ্ন চলে আসবে। প্রশ্ন বলতে অ্যান্সার, তাহলে এটাকে ক্যালকুলেট করলে আসবে 3i ক্যাপ, তারপরে আসবে -15j ক্যাপ, তারপরে আসবে +5 কি ক্যাপ কে ক্যাপ। এটা হলো তোমার সরণ ভেক্টর চলে আসলো। কণাটির সরণ নির্ণয় করো, সরণ ভেক্টর চাইছে। আচ্ছা, তুমি ইচ্ছা করলে কিন্তু এটা তো যোগ বিয়োগ করতে পারবে না, ঠিক আমি এই জন্য যোগ বিয়োগ করা শিখালাম না। তাহলে বলো যে এইটা যদি সরণ এখানে অ্যান্সার, এখন তুমি ইচ্ছা করলে মান বের করতে পারো সরণের। তাহলে সরণের মান কত হবে বলো তো? রুট আবার এটা সরণ ভেক্টর আয়তকার মানে 3 এর উপরে স্কয়ার প্লাস মাইনাস কত 15 এর উপরে স্কয়ার প্লাস কত 5 এর উপরে স্কয়ার। তাহলে এটা করলে তোমার আবার তো দাঁড়াবে হলো 259 এত মিটার। মিটার কেন লিখলাম? কারণ এখানে বলটা নিউটনে দেওয়া আছে, তাহলে এই সরণটাকে আমরা মিটার ধরে নিতে পারি। তাহলে এটাই তোমার কি আনসার। আচ্ছা, এবার দেখো তোমাকে যদি আমি ঘ নাম্বার করতে দেই, ঘ ঘ নাম্বার আরো সহজ। দেখো ঘ নাম্বার একটু দেখো যে এখানে উল্লেখিত বলটির এখানে উল্লেখিত বলটির কেন্দ্রমুখী বল ছিল কিনা, উল্লেখিত বলটির কেন্দ্রমুখী বল ছিল কিনা, এরকম একটা কোশ্চেন, হ্যাঁ। আচ্ছা, এবার তুমি আমাকে বলতো কেন্দ্রমুখী বল দ্বারা কাজ কত হয়? 0। এটা সবাই জানো, কেন্দ্রমুখী বল দ্বারা কোনো বস্তু যখন ঘুরে তখন কেন্দ্রমুখী বল দ্বারা কাজ কত হয়? 0। তাহলে দেখো যে কেন্দ্রমুখী বল দ্বারা যে কাজ যে 0 হয়, আমরা আগে এই যে বল পাইলাম, এই বল দ্বারা, এই যে বল আছে এই বল দ্বারা আগে কাজ বের করব। তাহলে বলো তো আমরা আগে কাজ এর সূত্র কি জানি? W=F কি থিটা cos থিটা। আচ্ছা, জানি। আবার এটাকে কি লেখা যায়? F ভেক্টর ডট S ভেক্টর, হ্যাঁ। F ভেক্টর ডট S ভেক্টর, কারণ F A B cos থিটা মানে কি A ডট B, তাহলে F S cos থিটা মানে কি F ডট S। তাহলে F এর মানটা একটু লেখো। F এর মানটা কত হবে দেখো তো? এই যে -5i ক্যাপ, তারপরে হলো -3 কি ক্যাপ জে ক্যাপ, তারপরে মাইনাস হলো 6 কি ক্যাপ কে ক্যাপ। আচ্ছা, ডট সরণের মান যে আমরা গ নাম্বার থেকে পাইছি সরণ ভেক্টর, হ্যাঁ। আচ্ছা, সরণ ভেক্টর হবে 3 কি ক্যাপ আই ক্যাপ, তারপরে হলো -15 কি ক্যাপ জে ক্যাপ, তারপরে হলো +5 কি ক্যাপ কে ক্যাপ। আচ্ছা, এবার যদি ডট গুণ করো তাহলে 3 5 মাইনাস কত 15। আচ্ছা, +3 × 45, আর এখানে হবে মাইনাস কত 30। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করলে কিন্তু এখানে 0 আসে, হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি এখানে বলবা যে যে কেন্দ্রমুখী, এইভাবে লিখে দিবা যে কেন্দ্রমুখী বল দ্বারা কাজ কত হয়? 0। অতএব এইখানে যেহেতু কাজ 0, তাহলে এখানে কি কেন্দ্রমুখী বল উপস্থিত ছিল, এটা লিখে দিবা। অতএব কেন্দ্রমুখী বল উপস্থিত ছিল, এটা লিখে দিলে তোমার আনসার শেষ ইনশাল্লাহ, হ্যাঁ। তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো দেখো যে আমরা দেখো দুইটা ম্যাথ করে ফেললাম। আচ্ছা, নেক্সট ম্যাথে আমরা একটু যাই। আচ্ছা, এই ম্যাথটা আসলে ধরো যে প্রায় আগের ম্যাথের মতোই। আচ্ছা, দেখো এটাও আমরা একটু করে ফেলি। আচ্ছা, দেখো যে আমরা গ নাম্বার করব, তারপরে ঘ নাম্বার করব। দেখো আগে আমরা গ নাম্বারে আসছি, এখানে এসে দিই। দেখো আগে আমরা গ নাম্বারে আসছি, এটা দিয়ে কি লিখবো? আচ্ছা, দেখো দেখো গ নাম্বারে কি বলছে এটা যদি একটু দেখো। দেখো গ নাম্বার বলছে পি কিউ সরণের জন্য কৃত কাজ। এটা আমি সেম আগের মতোই, হ্যাঁ। এটা আমি জাস্ট একটু প্রসেসটা বলে দিই। দেখো একটি কণার উপর এফ বল প্রয়োগ করে পি বিন্দুতে কিউ বিন্দুতে স্থানান্তরিত হয়। তাহলে পি কিউ সরণের জন্য কি কাজ? কৃত কাজ। তাহলে বলতো একটি কণার উপর এফ বল প্রয়োগ করে। তাহলে বলতো যে ধরে নাও যে এখানে ধরে নাও এটা একটা কণা বা এটা একটা বস্তু, হ্যাঁ। এই বস্তুর উপরে তুমি ধরো যে এইদিকে কত বল প্রয়োগ করছিলা, ধরো যে এই বস্তুর উপরে এইদিকে কত বল প্রয়োগ করছিলা, এই এফ বল, হ্যাঁ। এফ বল প্রয়োগ করছো এই বস্তুর উপরে, ধরো যে তুমি কত বল প্রয়োগ করছো? এফ বল। এই এফ বল প্রয়োগ করায় পি হতে কিউ বিন্দুতে, এখানে একটু বানানটা ভুল গেছে, এখানে হবে কিউ বিন্দুতে স্থানান্তরিত হয়, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো
যে এফ দেওয়া আছে, এবার তুমি যদি স্বর্ণ বের করতে চাও বলো তো এই কণাটা পি হতে কোন বিন্দুতে স্থানান্তর হয় কিউ। ধরো যে এইটা এই বস্তুটাই ধরো যে এই পি হতে ধরো যে কথার কথা ধরো যে আমি এইভাবে দেখালাম। ধরো যে আমাদের আচ্ছা আচ্ছা এটাকে আমি একটু নিচে এনে দেখাই। আচ্ছা দেখো এদিকে থাকো, ধরো যে এটা আমাদের কি বিন্দু ছিল পি, এটা ধরো যে কিউ। তাহলে বলতো পি হতে কিউতে যায় মানে এই দিকে যায়। তাহলে বলতো এই বস্তুর সরণ কত এস, এস ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে পি কিউ। তাহলে বলতো কিউ মাইনাস পি করবা, পি ওই যে আগের মতো কিউ মাইনাস পি করবা, এই যে কিউ বিন্দুটা কত হবে 3i মাইনাস 2j প্লাস কে, পি এরটা লিখে এটা বাদ দিয়ে দিবা। হ্যাঁ, বাদ দিয়ে তাহলে এখানে সরণ বের হয়ে যাবে। তাহলে কাজ তো তুমি জানো, কাজ ইজ ইকুয়াল টু কি এফ ভেক্টর ডট কি ভেক্টর এস ভেক্টর। তাহলে এখানে এফ ভেক্টর এটা দেওয়াই আছে, এফ ভেক্টর কোনটা দেখো তো, এফ ভেক্টর এইটা দেওয়া আছে না, এই যে কোনো বস্তুর উপরে এই বল, এটা কিন্তু দেওয়া আছে এত নিউটন বল, এটা কিন্তু এফ এর মান কিন্তু এটা দেওয়া আছে। তো এখানে এফ এস যদি লিখে যদি ডট গুণ করে দাও তাহলে এটা মেবি 15 জুল আসবে। হ্যাঁ, কত আসবে মাইনাস 15 জুল আসবে, -15 জুল আসবে। আচ্ছা এটাই হলো অ্যান্সার। আশা করি এটা আমি পুরো করে দিলাম না, আগে পারবা। হ্যাঁ, আগের ম্যাথ দেখে দেখে এটা করে করে ফেলবা, কোনো প্যারা নেই। আচ্ছা এবার দেখো ঘ নম্বরে দেখো আমরা এখানে গ, এবার আমরা করব হলো ঘ। আচ্ছা দেখো ঘ নাম্বারে কি করব, এটি একটু তাকাও যে পি কিউ এবং পি আর সরণের উভয় ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন সমান হবে কিনা। আচ্ছা এখানে সুন্দর একটা প্রশ্ন করছে, যেখানে দেওয়া আছে যে দেখো এখানে দেওয়া আছে হলো গতি শক্তির পরিবর্তন। আচ্ছা তুমি কি জানো যে এই অঙ্কটা করার আগে শুরুতে লিখবা যে আমরা জানি, এটা একটু লিখি না, আমরা জানি ডেল ই কে মানে কি গতিশক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু কৃত কাজ। আচ্ছা এটাই কিন্তু ছিল আমাদের কি কাজ শক্তি উপপাদ্য। এটা আমাদের কি ছিল কাজ শক্তি উপপাদ্য। তো এখানে একটু শুরুতে লিখে নেন, আমরা জানি যে কাজ শক্তি উপপাদ্য ইজ ইকুয়াল টু কি গতি শক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু কৃত কাজ। তাহলে বলতে এখানে তোমাকে গতি শক্তির পরিবর্তন, এটা মানে আসলে কি বের করতে বলছে, কাজ বের করতে বলছে, বুঝতে পারছো? আচ্ছা তো দেখো তাহলে উভয় ক্ষেত্রে কাজ, তাহলে পি কিউ ক্ষেত্রে এবং পি আর সরণের উভয় ক্ষেত্রে কাজ আমরা দেখো পি কিউ সরণের কিন্তু কাজ পাই গেছি গ নাম্বার থেকে। এবার আমরা পি আর সরণের উভয় ক্ষেত্রে কাজ বের করব। দেখো পি আর সরণের জন্য কাজ, তাহলে ধরো যে এই একটা বস্তু, ধরো যে এইটা আমাদের কথার কথা ধরো যে এইটা আমাদের কোন বিন্দু, ধরো যে এটা আমাদের কি বিন্দু পি বিন্দু, ধরো যে এটা আমাদের কি বিন্দু কিউ বিন্দু। তাহলে বলো তো পি কিউ না, সরি সরি, এখানে হবে পি আর, ধরো এটা আমাদের আর বিন্দু। তাহলে পি আর সরণের জন্য কাজ, তাহলে বলো তো পি আর ক্ষেত্রে এই পি আর থেকে আর বিন্দুতে গেলে এখানে সরণ কত হবে এস ভেক্টর। আচ্ছা ধরো যে এখানে সরণ হবে হলো পি থেকে আরে গেছে, তাহলে সরণ পি আর হবে না, সরণ হবে পি আর ভেক্টর। হ্যাঁ, তাহলে এখানে ওই যে দ্বিতীয়টা থেকে প্রথম বিন্দু বাদ, তাহলে আর মাইনাস কত হবে পি। ঠিক আছে, তাহলে আর মাইনাস যদি পি যদি তুমি করো তাহলে দেখো বলো তো এখানে দেখো এস সরণের মান, আর এর মান কোনটা, এই যে এইটা। তাহলে আর এর মানটা একটু লিখে ফেলো, মাইনাস কত 2 আই ক্যাপ, তারপরে প্লাস কি ক্যাপ জে ক্যাপ, প্লাস কত 3 কি ক্যাপ কে ক্যাপ। হ্যাঁ, প্লাস 3 কে ক্যাপ আর এর মান। এবার এই যে পি এর মানটা এই যে আসছে, তো -2 আই ক্যাপ প্লাস 1 মানে শুধু কি ক্যাপ হবে জে ক্যাপ, মাইনাস হবে 3 কি ক্যাপ 3 কে ক্যাপ। আচ্ছা এবার দেখো এটাকে যদি ক্যালকুলেট করো হবে হলো -4 আই ক্যাপ, তারপরে হবে হলো জে জে বাদ, তাহলে এখানে হবে +6 কি ক্যাপ, হবে হলো 6 কি ক্যাপ কে ক্যাপ। আচ্ছা ওকে, বোঝা গেছে। আচ্ছা এবার দেখো কাজ, তাহলে কাজের সূত্রটা কি হবে, কাজের আগে দেখো এখানে আমাদের একটা কথা আছে যে এখানে কোশ্চেনটা একটু ভালো করে পড়তে হবে। এই যেখানে যে বস্তুটা আছে এই বস্তুর উপরে আগে থেকেই কত বল প্রয়োগ ছিল এফ বল। এবার এখানে একটা কথা লাগছে অপর একটি বল, এইটা অপর একটি বল, এটা এফ এর সাথে কি হয়ে প্রযুক্ত হয়ে, মানে অপর একটি বল, ধরো যে এখানে কোশ্চেন একটু মিস্টেক আছে, এখানে মনে হয় F1 বা F ড্যাশ এরকম কিছু হবে। তাহলে ধরো অপর একটি বল F1 এফ এর সাথে প্রযুক্ত হয়ে এত বিন্দুতে স্থানান্তরিত হয়। এই এফ এর সাথে আরেকটা বল এফ1 প্রযুক্ত হয়েছে, তাহলে বলতো এই বস্তুর উপর মোট বল কত, আগে তো ছিল এফ, এখন এফ এর সাথে আরেকটা বল প্রযুক্ত হয়েছে, সেটা কি অন এফ1। তাহলে বলতো এই বস্তুর উপর মোট বল কত এফ নেট মানে এই দুইটার কি বের করতে হবে, লব্ধি বের করতে হবে না, এই দুইটার লব্ধি বের করতে এটা কি করতে হবে, যোগ করতে হবে।
তাহলে বলতো f1 আর এটা যদি যোগ করো তাহলে যোগ করলে হবে এই দুটা যোগ করো 2i মাইনাস i, মানে এটা শুধু হবে i, তারপরে 3j আর এটা এটা হবে প্লাস কত যে 2j, এই দুটা যদি মান বসায় যদি যোগ করো fnet। হ্যাঁ, আমি fnet একটু আবার একটু দেখাই দিচ্ছি এখানে কি হবে। তাহলে fnet ইজ ইকুয়াল টু, মানে fnet বলতে মোট বল, তাহলে এখানে কি হবে f1 প্লাস কত f। আচ্ছা, এই দুটা যদি বসায় যদি যোগ করো, যোগ করলে হবে i ক্যাপ, তারপরে হবে প্লাস কত 2 জে ক্যাপ, তারপরে প্লাস হবে হলো মাইনাস কি ক্যাপ কে ক্যাপ। আচ্ছা, তাহলে এই বস্তুর উপর টোটাল কত বল প্রযুক্ত হচ্ছে এটা। তাহলে এখন বলো তো কাজ কি হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস এফ ডট এস, কাজের সূত্র এফ ডট এস, কিন্তু এখানে এফ নেওয়া যাবে না, এখানে এই বস্তুর কোন বল প্রযুক্ত হচ্ছে এটা এফ নেট, এখানে নিতে হবে এফ নেট ডট কি এস সরণ। আচ্ছা, তাহলে এখানে যদি এই এফ নেটের মান আর এইটা বসায় যদি ডট গুণ করো, তাহলে ডট গুণ করলে মেবি তোমার আসবে হলো -4 আর হলো -6, এখানে আসবে হলো -10 জুল। তাহলে এইটা তোমরা একটু একটু ডট গুণ করে নিও বসায়। হ্যাঁ, আচ্ছা, এখন বলছে সমান হবে কিনা, অ্যান্সার হবে কি গতিশক্তি পরিবর্তন উভয় ক্ষেত্রে সমান হবে না। আচ্ছা, উভয় ক্ষেত্রে বলতে এটাকে তুমি ধরতে পারো প্রথম ক্ষেত্রে কাজ W1, এটাকে ধরতে পারো W2 দ্বিতীয় ক্ষেত্রে কাজ। তাহলে তুমি এখানে সুন্দর করে লিখে দিতে পারো যে উভয় ক্ষেত্রে কাজ কি হবে না, সমান হবে না। এখানে লিখে দিতে পারো যে কাজ সমান হবে না, বা তুমি লিখে দিতে পারো হলো গতিশক্তির পরিবর্তন কি হবে না, সমান হবে না। হ্যাঁ, একই কথা। আচ্ছা, তো দেখো আমরা ইনশাল্লাহ এটাও করে করে ফেললাম। আচ্ছা, এবার দেখো এটা স্প্রিং এরটা আমাদের একটু করতে হবে, কিন্তু স্প্রিংটা একদম ইজি। তোমরা একটু এইখানে আমার সাথে একটু করে আসো স্প্রিং এখান থেকে একটু করে আসো। দেখো আমরা নততল পড়ছিলাম একটু আগে। আচ্ছা, নততল পড়ার আগে আমরা নততল পড়ার পর দেখো আমরা একটু স্প্রিংটা পড়ে নিই। হ্যাঁ, স্প্রিং কিন্তু একদম সহজ। স্প্রিংটার আমাদের এখান থেকে একটু সূত্রটা একটু দেখো। আচ্ছা, ধরে নাও যে এইটা আমাদের হলো স্প্রিং এর মাথায় ধরো এখানে আমি একটা দেখো, ধরো এটা হলো স্প্রিং, ধরো স্প্রিং এর মাথায় আমি এরকম ঘরটা ঝুলানোর পর স্প্রিংটা জাস্ট এইভাবে আছে, আমি স্প্রিংটা এখন টানাটানি কিছুই করিনি। তবে স্প্রিংকে যদি টানাটানি না করি তাহলে বলতে স্প্রিং এর এটা হলো স্প্রিং এর কি অবস্থা, এটা হলো স্প্রিং এর কি অবস্থা, সাম্য অবস্থা। এখন দেখো স্প্রিংটাকে তুমি যদি এই দিকে ধরো যে একটা বল প্রয়োগ করলে, সেই বলের মান কত এফ, বল প্রয়োগ করলে অবশ্যই স্প্রিংটা কি হবে, লম্বা হবে। এরকম করে কি হবে, লম্বা হবে। এই যে এরকম করে স্প্রিংটা লম্বা হবে। এবার একটু হোল্ড করো, একটু দাঁড়াও। দেখো আমি এখানে একটু কথা বলে নিই। ধরো যে এই পয়েন্টের নাম ধরে দিলাম ও, এই বিন্দুর নাম দিলাম ধরো যে এ। আচ্ছা, ধরো যে আমি ও থেকে এ তে টানলাম, এখন বললাম যে ভাই তুমি টান, তুমি এ থেকে টান, এ থেকে আবার টান দিছো। তাহলে এ থেকে তুমি যদি আবার টান দাও, তাহলে বলতো এ থেকে তুমি যদি টান দাও তাহলে বলতো এটা কি আরো লম্বা হবে না, এভাবে কি আরো লম্বা হবে না। আচ্ছা, ধরো যে তুমি একটা কাজ করছো, সেটা হলো এ থেকে বি। আচ্ছা, বলো তো আমি টানছি ও থেকে এ এবং তুমি টানছো এ থেকে বি, তাহলে দুইজনের ক্ষেত্রে কাজ কিরকম একটু দেখি। ধরো যে আমি যদি বলি, দেখো তোমার ক্ষেত্রে কাজটা আগে বের করি। ধরো এ থেকে বি তে টানতে, ধরো যে আমি কাজটা বের করলাম, এ থেকে বি তে টানতে কাজের সূত্র হবে হাফ কে, এখানে একটু লিখে রাখো, এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার। আচ্ছা, কেটা হলো স্প্রিং ধ্রুবক, কেটা কি ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। আচ্ছা, এক্স এফটা হলো, আচ্ছা বলতো তুমি যে টানছো তোমার আদি বিন্দু কোনটা ছিল, এ না, তোমার আদি বিন্দু ছিল এ। তাহলে এক্স আইটা হলো, এক্স মানে ইনিশিয়াল, মানে তুমি যে পয়েন্ট থেকে শুরু করছো ওই পয়েন্ট থেকে সাম্য অবস্থা থেকে ওই পয়েন্টের দূরত্ব, ধরে নাও হলো এক্স আই। আচ্ছা, তারপর তোমার শেষ বিন্দু কোনটা, এক্স এফ। তাহলে এই যে তোমার শেষ বিন্দুর দূরত্বটাও কোথা থেকে নিতে হবে, সাম্য অবস্থা থেকে, এটা হলো এক্স এফ। অর্থাৎ এখানে এক্স আর এক্স এফ সকল দূরত্ব কোথা থেকে নেবে, সাম্য অবস্থা। তাহলে এক্স হলো সাম্য অবস্থাতে তোমার আদি দূরত্ব, আর এক্স এফটা হলো সাম্য অবস্থা থেকে কি দূরত্ব, শেষ দূরত্ব। ওকে, আচ্ছা, তো এইটা হলো তোমার ক্ষেত্রে কৃতকাজ। আচ্ছা, এবার দেখো তোমার ক্ষেত্রে কৃতকাজ আমি বের করলাম, কিন্তু আমার ক্ষেত্রে তো বের করলাম না। আমি কোথা থেকে কোথায় টানছি, ধরো আমি ও থেকে এ তে টানছি। আচ্ছা, ও থেকে এতে মানে দেখো আমি কিন্তু সাম্য অবস্থা থেকে টানছি। তাহলে এখানে লেখো যে সাম্য হতে টানলে, এখানে লেখো যে কোথা হতে টানলে, সাম্য হতে টানলে। হ্যাঁ, আচ্ছা,
দেখো সাম্য হতে টানলে আমি কিন্তু সাম্য হতে টানছি, তো সাম্য হতে টানলে কি তো কাজ, যে হাফ কে, আচ্ছা ধরে নাও যে এই যে এখান থেকে এইটুকার ডিস্টেন্স হলো, ধরে নাও এই যে এক্স আই, মানে এখান থেকে এইটুকার ডিস্টেন্স হলো এক্স, তো সাম্য অবস্থা থেকে আমি এক্স মিটার টানলাম। বলো তো তোমারটা দিয়ে আমি কাজ বের করবো, বলো তো আমি আমার আদি আমি কোথা থেকে শুরু করছিলাম, সাম্য থেকে, তাহলে এক্স আই কত, জিরো না, তাহলে এক্স আইটা কোথা থেকে সমান বুঝায়, সাম্য অবস্থা থেকে, তাহলে এক্স আইটা জিরো, আর আমার শেষ বিন্দু হলো কি এ, তাহলে বলতো আমার সাম্য অবস্থায় শেষ বিন্দু সমান কত, এক্স, তাহলে এক্স এর মান এক্স, তাহলে এখানে হবে হাফ কে পি স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এটা হলো আমার দ্বারা কাজ। এটা কার দ্বারা কাজ বলতো, আমার দ্বারা কাজ। এবার দেখো আমি এইখানে একটা স্টার মেরে দিচ্ছি, এখানে একটা স্টার মেরে দিচ্ছি, আর মানে এই দুইটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা এটা মাঝে মাঝে এমসিকিউতে আসে। আচ্ছা এখন তোমার কাছে যদি বলে স্প্রিংটাকে সাম্য অবস্থা থেকে কয় মিটার টানছি, এক্স মিটার, সাম্য অবস্থা হতে এক্স মিটার টানছি, তাহলে কৃত কাজ কত, হাফ কে এক্স স্কোয়ার, আর যদি অন্য জায়গা থেকে টানো তাহলে এরকম হবে। এবার আরেকটা জিনিস দেখো যে একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কে, এই কে এর ইয়া হলো কে ইজ ইকুয়াল টু কত, এফ বাই এক্স, কে ইজ ইকুয়াল টু কত, এফ বাই এক্স। এফটা হলো ধরো যে স্প্রিং এর প্রযুক্ত বল, আর এক্সটা হলো ওই বলের কারণে কি সরণ, আর কেটা হলো স্প্রিং ধ্রুবক, এটার একক কি, এটাতে একক তো পারা উচিত, এফ এর একক নিউটন, স্বর্ণ একক মিটার, তাহলে এটার একক হবে নিউটন পার কি মিটার, বুঝতে পারছো? আচ্ছা এবার আরেকটা কথা, যে দেখো তোমার কাছে যদি কখনো যদি এইটা বলে দেওয়া থাকে, ধরো যে এই একটা স্প্রিং, হ্যাঁ স্প্রিং এর মাথায় ধরো তুমি একটা ভর ঝুলাইছো, ভর এম ভর, তাহলে বলতো নিচের দিকে বল কত হবে, বল হবে এম জি, অর্থাৎ ভর এম ভর যদি ঝুলানো থাকে, তো এখানে বলের মান কত হবে, এম জি, এটা একটু মাথায় রাখো। আচ্ছা এখন দেখো আমরা যে এটা পড়লাম, এইটা পড়ছি ঠিক আছে, এখন দেখো তো এইটা আমাদের, এই যে আমরা যে অঙ্কটা পেন্ডিং ছিল, এটা এটা একদমই ইজি একটা ম্যাথ, ইজি একটা ম্যাথ, এটা এটা নিয়ে ধরো যে আমাদের কোনো টেনশনই করতে হবে না। আচ্ছা দেখো ক নাম্বার বলছে, ক নাম্বার কি বলছে, ক নাম্বার বলছে স্প্রিং ধ্রুবক নির্ণয় করো, ক নাম্বার কি বলছে, স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। তাহলে দেখো গ নাম্বার স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক তোমরা কি জানো, কে ইজ ইকুয়াল টু কি, এফ বাই কি এক্স, এখানে কোশ্চেন একদম রেডিমেড কোশ্চেন দেয়, এটা একদম রেডিমেড কোশ্চেন, স্প্রিং কে এই যে লেখা আছে 10 নিউটন বল প্রয়োগ করলে 4 সেন্টিমিটার কি হয়, প্রসারিত হয়, তাহলে বলতো 10 নিউটন বল, এখানে দেখো রেডিমেড ম্যাথ, এফ এর মান কত 10, আর কত সেন্টিমিটার প্রসারিত, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার মানে কত, 0.04, অঙ্কই শেষ। তো এটার আর কি করবো বলো, তাহলে এইটা এইটা আমাদের কত হবে, এটা ক্যালকুলেশন তোমরা একটু করে ফেলো, এটা হবে 250 নিউটন পার মিটার। আচ্ছা তোমরা পরীক্ষার হলে একটু লেখো, দেওয়া আছে এগুলো একটু পরীক্ষার খাতায় একটু লিখে দিও। আচ্ছা দেখো এবার দেখো আমরা করব হলো কয় নাম্বার, ঘ, কয় নাম্বার করবো বলো তো, ঘ। আচ্ছা দেখো ঘ কি বলছে, ঘ বলছে হলো প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে কাজের সমান প্রসারণের জন্য কাজের মান সমান হবে কি। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। আচ্ছা এবার এদিকে একটু তাকাও, যে এখানে বলছে স্প্রিংটিকে প্রথমে 6 সেন্টিমিটার, পরবর্তীতে আরো 6 সেন্টিমিটার প্রসারিত করা হলো। আমরা আগে চিত্রটা আঁকাই নিই। হ্যাঁ দেখো এখানে দেখো এটা একটা স্প্রিং না, এটা একটা স্প্রিং, ধরো যে তুমি পরীক্ষার খাতায় চিত্র আঁকাতে পারো, সমস্যা নেই, ধরো যে এটা হলো আমাদের কি বস্তু, ধরো যে এখন কিছু করে নেই, মানে এটা কি অবস্থা, ধরো যে এটা কি অবস্থা আমাদের, ধরো যে সাম্য অবস্থা। হ্যাঁ আচ্ছা এটা হলো আমাদের কি অবস্থা, সাম্য অবস্থা। এখন দেখো তুমি কি করছো বলো তো, স্প্রিংটাকে প্রথমে 6 সেন্টিমিটার টানছো, আচ্ছা প্রথমে যে টানছো কোথা থেকে টানছো এটা বলা যায়, মানে সাম্য অবস্থা থেকে টানছো, মানে এদিকে তুমি একটা কিছু একটা বল প্রয়োগ করে এখানে কত সেন্টিমিটার টান দিছো, কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, মানে আমি যদি বলি যে এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স কত, 6 cm। আচ্ছা এরপরে বলো তো তুমি আবার টান দিছো, এইখান থেকে আরো 6 সেন্টিমিটার প্রসারিত করছো, এর মানে আমাদের যে জিনিসটা বলা আছে, দেখো এই স্প্রিংটাকে তুমি এইখান থেকে আরো টান দিছো, আরো টান দিয়ে বলতো এইখান থেকে আরো একটু প্রসারিত করছো, মানে আরো 6 সেন্টিমিটার, মানে এইটুকু কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। আচ্ছা তুমি ইচ্ছা করলে এই বিন্দুগুলোর নাম দিয়ে নিতে পারো, এটা ধরো যে ও, এই পয়েন্টের নাম দাও এ, এই পয়েন্টের নাম দাও বি। আচ্ছা এখন বলছে প্রথম ক্ষেত্রে কাজ কত, তাহলে দেখো এটা এটা কি আমার এখন করে দিতে হবে, দেখো এটা তো তুমি পারবা। দেখো প্রথম ক্ষেত্রে কাজ, দেখো প্রথম ক্ষেত্রে সাম্য অবস্থায় টানছি না, তাহলে কাজ কত হবে, একটু আগে বললাম হাফ কে কি স্কোয়ার এক্স স্কোয়ার। এখন দেখো কে এর মান কত, ওই যে গ নাম্বার থেকে পাইছি 250, কে এর মান কত 250, বলা হচ্ছে এক্স এর মান কত, আহ এই যে
সাম্য অবস্থা থেকে কতটুকু সরানো হয়েছে 6 সেন্টিমিটার, তার মানে কত 0.06 এর উপরে স্কোয়ার। এটাকে মিটার বানালাম, হ্যাঁ 6 সেন্টিমিটারকে, তো এটা ক্যালকুলেট করলে হবে তোমার 0.45 কি জুল। আচ্ছা এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে কাজ। আচ্ছা প্রথম ক্ষেত্রে কাজকে ধরে নাও W1, হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে কাজকে ধরে নাও হলো W2। আচ্ছা কত, দ্বিতীয় ক্ষেত্রে তো সাম্য অবস্থায় টানি নাই, তাহলে এখান থেকে কাজ কত হবে, হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস কি এক্স আই স্কোয়ার। আচ্ছা এবার দেখো হাফ কে এর মান কত 250। এবার তুমি যদি একটু এক্স এফ দেখো, এক্স এফটা হলো দেখো এ থেকে পরবর্তীতে আরো 6 সেন্টিমিটার টানছে, মানে এটা হলো শেষ বিন্দু। এই বিন্দুর এক্স এফটা হলো শেষ সরণ, সাম্য অবস্থায় টোটাল কত 6 6 12 সেন্টিমিটার না, 12 সেন্টিমিটার মানে কত 0.12 মিটার। তাহলে এটার উপরে দাও স্কোয়ার, আর এক্স আই, এক্স আই মানে দেখো তোমার আদি বিন্দু ছিল এইটা, মানে আরো 6 সেন্টিমিটার টানার জন্য আদি বিন্দু ছিল কিন্তু এটা, তাহলে এইখান থেকে সাম্য অবস্থা থেকে এইটুকার আদি সরণ কত 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার মানে কত 0.06। আচ্ছা এটার উপরে এখন কি দিয়ে দাও স্কোয়ার, আমার লেখাটা একটু খারাপ হয়ে গেল, 0.06 এর উপরে স্কোয়ার। আচ্ছা এবার ক্লোজ করে এবার তুমি যদি এটা থেকে যদি ক্যালকুলেট করো, এটা পাবা 1.35 জুল। তাহলে উভয় ক্ষেত্রে কাজ সমান না, তাহলে এখানে লিখবা যে W2 গ্রেটার দ্যান P1 W1। অতএব কি উভয় ক্ষেত্রে কাজ কি না, সমান না, এটা একটু লিখে দিলা সুন্দর করে, আর সমান না। বা তুমি হলো কি করতে পারো, পরীক্ষার খাতায় এইটুকু করার পর, দেখো এইটুকু করার পর তোমার মনের মাধুর্য মিশায় এখানে লিখবা যে প্রথম ক্ষেত্রে কাজ এত, দ্বিতীয় ক্ষেত্রে কাজ এত, অতএব উভয় ক্ষেত্রে কাজের মান কি, প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে কাজের মান সমান, মনের মাধুর্য মিশায় লিখবা, এইটুকু মেইন, এইটুকু করলেই তো হলো। আচ্ছা এখন দেখো নেক্সট ম্যাথ আমরা যাই। নেক্সট ম্যাথে হলো আমাদের পাম্পের ম্যাথ, কিন্তু পাম্পের ম্যাথ করার আগে আমাদের একটা পেন্ডিং ম্যাথ ছিল এইটা। এটাতে আমাদের একটু পেইন ছিল কি, আমাদের উদ্দীপকে একটু মিসিং ছিল, তো উদ্দীপকটা আমি একটু লিখে দিচ্ছি, সবাই একটু তুলো, খাতায় তুলো। ধরো যে এই যে এইটা ছিল আমাদের উদ্দীপক। আচ্ছা দেখো যে আমাদের এখানে দাঁড়াও। আচ্ছা উদ্দীপকটাকে তুলো, ধরো যে এটা ছিল, আমার সাথে তুলো, আমি আর কথা বলবো না, এ বি, আল্লাহ। আচ্ছা দেখো এই ছিল উদ্দীপক, এর মানে এটা কিন্তু উদ্দীপক সহ, কেউ আবার উদ্দীপক ছাড়া ভাইবো না, তো একটু অঙ্ক কঠিন হয়ে যাবে না, এটা কিন্তু উদ্দীপক সহ। আচ্ছা দেখো এখন আমরা করে ফেলি। আচ্ছা দেখো যে এখানে কোশ্চেন বলছে যে 20 একটা বলছে 300 যে এ থেকে বিতে উঠানো হলো, আর মানে এ থেকে বিতে মানে সোজা উপরের দিকে উঠেছে, একই ভরের একটি বস্তুকে সি হতে বি বিন্দুতে মানে এটিকে উঠানো নেওয়া হলো, তাহলে প্রথম ক্ষেত্রে কাজের পরিমাণ কত, প্রথম ক্ষেত্রে মানে এ থেকে বিতে নিতে কাজ। তাহলে দেখো আমাদের একদম এখন সেই অঙ্ক করার মিশন গ নাম্বার, যে প্রথম ক্ষেত্রে কাজ। আচ্ছা বলতো প্রথম ক্ষেত্রে এই বস্তুটা এত উচ্চতায় উঠাইছে না, ও ভালো কথা, এটা দেওয়া ছিল হলো 45 ডিগ্রি, এটা আবার লিখো। আচ্ছা দেখো প্রথম ক্ষেত্রে উঠাতে, এ থেকে বিতে উঠাতে কাজ, এখন এখন যারা ভাববা যে ভাইয়া এ থেকে বিতে উঠাতে কাজটা একদম ইজি, অবশ্যই ইজি, নাকি বলো। আচ্ছা ধরো যে এটা যদি লেখো যে প্রথম ক্ষেত্র থেকে দ্বিতীয় ক্ষেত্রে উঠাতে কাজ, যদি এটা যদি লেখো, ধরো যে এখানে আমাদের কি আছে বস্তুটা, আচ্ছা ধরো যে এখানে এই বস্তুটা আমাদের এখানে দেওয়া আছে, হ্যাঁ কত কেজি, 20 কেজি ভরের বস্তু।
আচ্ছা এখন ধরো যে এই কোণটা কত ডিগ্রি দেওয়া আছে, 45 ডিগ্রি। ধরে নাও এইটুকুর উচ্চতা ধরে নাও এইচ। এখন যারা বলবা যে ভাইয়া কৃতকাজটা সহজ, এম জি এইচ, তারাই ভুল করবা, এটা হবে না। কারণ অনেকে ভাবতে পারবে এইচ উচ্চতায় উঠালে কৃতকাজ কত হবে, এম জি এইচ হবে না, তারাই ভুল করবে। ভাই এখানে কিন্তু একটা ত্বরণ দেওয়া আছে, এই বস্তুটা এ ত্বরণে আর এই বস্তুটা এ ত্বরণে, এ ত্বরণে কিন্তু উপরে উঠতেছে। একটা কথা মনে রাখবা, এ ত্বরণের উপর দিকে উঠলে কৃতকাজ কখনো এমজেএইচ হয় না। যদি তুমি সমবেগে তুলতা তখন তুমি এমজেএইচ লিখতা, সমস্যা ছিল না তখন। তার মানে এটা বাদ, এটা বাদ, এটা হবে না। তাহলে কি হবে, আমরা একটু করে ফেলি, দেখো এদিকে তাকাও। আচ্ছা ধরে নাও যে এই বস্তুর বলতো এইদিকে একটা বল কাজ করতেছিল না, ওজন বল এমজি, এমজি ওজন বল কাজ করতেছিল এমজি। এবার বলতো এই বস্তুটাকে তুমি কোন দিকে তুলছো, উপরের দিকে। অবশ্যই তাহলে উপরের দিকে একটা কি ক্রিয়াশীল ছিল, বল ক্রিয়াশীল ছিল। সেই বলের মান কত ধরো, এফ। বলের মান কত ধরো বলো তো, বলের মান কত ধরো, এফ। আচ্ছা উপরের দিকে কিন্তু একটা ত্বরণ ছিল, উপরের দিকে এই তোমার আপওয়ার্ড ডিরেকশনে এইদিকে কিন্তু একটা ত্বরণ ছিল, সেই ত্বরণ কত, এ। এই এ এর মানটা কিন্তু দেওয়াই আছে 4, হ্যাঁ এর মানটা দেওয়া আছে 4। এবার বলো তো যে এবার দেখো কাজের সূত্র আমরা লিখবো হলো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস পি থেটা কস থেটা। আচ্ছা লিখলাম, কিন্তু বলটা তো বের করতে হবে। বলতো এই বস্তুর উপরে, এই বস্তুর উপরে কি পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে, বলতো এই বস্তুর উপরে কি পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে, এই যে এফ বলটা প্রযুক্ত হচ্ছে না, এফ বলটা প্রযুক্ত হচ্ছে না। তাহলে এফ বলটা যদি প্রযুক্ত হয় তাহলে এফ বলটা আমাকে বের করতে হবে। আচ্ছা এবার বলতো এইটা অয় অক্ষ বরাবর না, অয় অক্ষ বরাবর কয়টা বল আছে, একটা দুইটা, আর সাথে আছে ত্বরণ। তাহলে তুমি এই বলটা বের করার জন্য তুমি এইটা লিখতে পারো যে সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু এম এ ওয়াই, এটা লিখতে পারো। এর মানে সামেশন অফ এফ ওয়াই বলতে বোঝাচ্ছে অয় অক্ষ বরাবর যতগুলো বল আছে সবগুলো বলের সামেশন, এম মানে বস্তুর ভর, এ ওয়াই মানে বোঝায় হলো অয় অক্ষ বরাবর ত্বরণ। এখানে এ ওয়াই বলতে কি বোঝাবে, এ ওয়াই বলতে বোঝাবে অয় অক্ষ বরাবর ত্বরণ। যদি সমবেগে চলতো তাহলে এখানে জিরো লিখতা, জিরো। বুঝতে পারছেন? আচ্ছা এবার দেখেন যে আমাদের তাহলে দেখেন যে তাহলে বলেন এফ, এফ এর ভ্যালু কত হবে, না সরি সরি, সামেশন অফ এফ, এফ ওয়াই মানে ওয়াই খবর সবগুলো বল, উপরের দিকে নিচের দিকে কয়টা বল আছে, দুইটা। তাহলে দেখো আমি বলছি সামেশন যখন করবা তখন কিন্তু সামনে কিন্তু প্লাস মাইনাস দিতে হবে, হ্যাঁ। তাহলে উপর দিকে ধরো যে প্লাস আর নিচের দিকে ধরো যে মাইনাস, তাহলে দুইটা যখন যোগ করবা সামেশন করবা তখনই অবশ্যই এমজির আগে কি দিতে হবে, মাইনাস, কারণ এটা নিচের দিকে। তারপরে এম তো এম। আচ্ছা বলতো কোন রাশির আগে চিহ্ন দিবে, ভেক্টর রাশির আগে। তাহলে ত্বরণ, ত্বরণে কিন্তু ভেক্টর রাশি, ত্বরণ উপরের দিকে, তাহলে ত্বরণের এ ওয়াই এর মান হবে এ, ত্বরণ ঠিক আছে, কিন্তু এর আগেও কি হবে, প্লাস। ঠিক আছে, অর্থাৎ যেগুলো ভেক্টর রাশি তার আগে প্লাস মাইনাস দিয়ে লিখবা। তাহলে বলতো এফ ইজ ইকুয়াল টু কি আসতেছে, ওইটা ওই পাশে গেলে এম জি প্লাস কি এ এম এ। তাহলে এখান থেকে এম তুমি যদি জি প্লাস এটা কমন নিয়ে যদি মানগুলো বসাও, তাহলে মানগুলো বসালে কত হবে বলতো, এম এর মান তো কত 20 কেজি, জি এর মান কত 9.8, এর মান কত 4, এটা মান বসালে আমি ক্যালকুলেশন করে দিচ্ছি 276 নিউটন আসবে, 276 নিউটন আসবে। তাহলে তুমি এখানে কাজের মানটা একটু বের করে ফেলো। তাহলে প্রথম ক্ষেত্রে কাজ, তাহলে প্রথম ক্ষেত্রে কাজ ধরলাম হলো W1, তাহলে এফ এস কস থিটা। আচ্ছা বলতো এফ এর মান কত, 276, 276। আচ্ছা বলতো স্বর্ণের মান কত, এ থেকে বি তে গেছে স্বর্ণের মান, এই যে ধরো যে এটা ছিল এ, এটা ছিল বি, এটা হলো কত সি। তাহলে ধরো যে এ থেকে বি তে গেছে, তাহলে স্মরণ কত এইচ, এইচ। তাহলে এস এর মান কত এইচ। আচ্ছা এবার এদিক একটু তাকাও যে দেখো যে এখন অনেকে বলে ভাই এইচ এর মান বের করেন, এইচ এর মান কিন্তু বের করা যাবে না। দেখো এখানে বলতো বিসির দৈর্ঘ্য কি দেওয়া আছে, অতিভুজ কি দেওয়া আছে, নাই, এটাও কিন্তু দেওয়া নাই, এটা আমরা ধরে নিচ্ছি, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে তুমি যদি লেখো যে সাইন 45, কথার কথা, তাহলে লম্ব কত এইচ, অতিভুজ কত বিসি, তাহলে বলো তো এইচও দেওয়া নাই বিসিও দেওয়া নাই, তাহলে কি বের করা যাবে না। এই জন্য আমরা এটা ধরে নিচ্ছি আর কি, এইচ এর মান ধরে নিয়ে ম্যাথ করতেছি, ঠিক আছে। এইচ এইচই রাখো। আচ্ছা বলো তো এই বলটা উপরের দিকে না, আর বস্তুটা এ থেকে কোথায় উঠছে, বি তে, এ থেকে বি তে মানে স্বর্ণ উপরের দিকে, তাহলে বল উপরের দিকে, স্বর্ণ উপরের দিকে। তাহলে বলো তো তাহলে এই থিটার ভ্যালু কত হবে, থিটার ভ্যালু কিন্তু হবে কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে cos 0 এর মান 1, মানে এটাই आंसर, মানে এটাই হলো তোমার গ নাম্বারের কি आंसर। এবার হলো তুমি কয় নাম্বারের आंसर করবা, ঘ, ঘ। আচ্ছা এবার হলো ঘ নাম্বারের आंसर আমরা করব, ঘ। তাহলে ক খ গ, এবার আমরা কি করব, ঘ, ঘ।
আচ্ছা, ঘ নাম্বার কি বলছে? আমরা গ করে ফেললাম, এবার কি করব? ঘ। গ কিন্তু শেষ আমাদের। প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে কোন ক্ষেত্রে বস্তুটাকে নিয়ে যাওয়া সহজ হয়েছে? দাঁড়াও। আচ্ছা, তাহলে প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে বলতো প্রথম ক্ষেত্রে কাজ যা, দ্বিতীয় ক্ষেত্রে কাজ যা, যেখানে কাজের মান কম সেখানেই তো সহজ। তাহলে প্রথম ক্ষেত্রে কাজ বের করছি আমরা, এ থেকে বি তে উঠাতে কাজ। ঠিক আছে, এটা হলো প্রথম ক্ষেত্রে কাজ। এবার হলো দ্বিতীয় ক্ষেত্রে, সি থেকে বি তে উঠাতে কাজ বের করবো। সি থেকে বি তে উঠাতে কাজ আগে বের করে ফেলো। এই যে দাঁড়াও দাঁড়াও, আমরা আগে আনত তলটা আঁকাই। আচ্ছা, দেখো যে এইখানে বলতো দ্বিতীয় ক্ষেত্রে কাজ কত হবে, এটা যদি আমরা একটু বের করি, তাহলে দেখো যে এই যে দ্বিতীয় ক্ষেত্রে কাজটা কত হবে এটা একটু বের করে নেই আমরা। আচ্ছা, দেখো যে এইখানে দ্বিতীয় ক্ষেত্রে কাজ কত হবে। আচ্ছা দেখো, একদম ইজি ইজি। আচ্ছা, কিন্তু এই যে আনত তলে আমরা বলছিলাম না যে আনত তল থাকলেই তোমাকে দুইটা জিনিস করে নিতে হবে। একটা হলো, দেখো এই যে আনত তলের ধরো যে আমাদের এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি দেওয়া আছে? 45 ডিগ্রি। আচ্ছা, বলতো আনত তলের এই দিকে কি বল কাজ করে? ওজন বল। আমি এটা এখন আঁকাচ্ছি না, দাঁড়াও। আনত তলের এইদিকে কি বল কাজ করে? ওজন বল। তাহলে বলতো আর এই আনত তলের এইদিকে যদি ওজন বল কাজ করে, তা আনত তলের বলতো এই দিকে কি বল কাজ করে? প্রতিক্রিয়া বলে। এই যে এটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? দেখো এটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। হ্যাঁ, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। প্রতিক্রিয়া বল। আর এবার দেখো এম দিকে কয়টুকু অংশে ভাগ করা ফেলা? দুইটা, একটা এই দিকে আর একটা কোন দিকে হবে? এই যে এইভাবে, কি নিচের দিকে হবে না? নিচের দিকে হবে না, কারণ বলো তো এমজি কে এমন দুইটা উপাংশে ভাগ করতে হবে যাদের যারা যে এমন দুটো উপাংশে ভাগ করছে যে উপাংশের ভিতরে যেন এমজি থাকে, মানে এই দুটোর লোভ দিয়ে হবে এটা, কারণ এটাকে ভেঙেই তো এই দুটো বানাইছো নাকি? তাহলে বলতো এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান। ঠিক আছে, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা হবে এমজি কস থিটা আর এটা হবে এমজি সাইন থিটা। এখন দেখো আমরা এই এমজি না দিয়ে এই দুইটা এখন একটু লিখে 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 ফেলি। এটা কিন্তু আমরা একবার বলছিলাম, তারপরেও দেখো আমরা এটা একটু বলে দিলাম। আচ্ছা, বলতো এইদিকে কি বল কাজ করতেছে? প্রতিক্রিয়া বল। আর প্রতিক্রিয়া বলের আর ঠিক ঠিক কোন দিকে? উল্টা দিকে হলো এমজির একটা উপাংশ আর একটা উপাংশ আছে ঠিক ঠিক এইদিকে। হুম, তাহলে বলতো এই দিকেরটা কত যেন হইতো? এমজি কস 45, আর এইদিকে হয়তো আর এইদিকেরটা হয়তো এমজি কি 45 সাইন 45। এটা কিন্তু আমি একবার শিখাইছিলাম, দেখো একদম ওই একটা সৃজনশীল করানোর সময়। আচ্ছা, এবার বলতো এই বস্তুটা এ ত্বরণে এইদিকে উঠতেছে, এইদিকে উঠতেছে, আর অবশ্যই এর মানে এইদিকে একটা কি প্রয়োগ আছে? বল। এফ বল। এফ বল প্রয়োগ আছে। এবং এদিকে কিন্তু একটা ত্বরণও আছে, এদিকে কিন্তু একটা ত্বরণও আছে, সেই ত্বরণের ভ্যালু কত? এ। এটা কিন্তু দেওয়া আছে ভ্যালুটা, এই যে 4। হ্যাঁ, 4। আচ্ছা, এবার দেখো যে ধরে ফেলো যে এইটা আমাদের ধরে ফেলো, তুমি ধরে ফেলো হলো এইটা ধরে ফেলো হলো এক্স অক্ষ, এইটা ধরে ফেলো এক্স অক্ষ, এবং এইটা ধরে ফেলো অয় অক্ষ। এটা তুমি ধরে ফেলো কি অক্ষ? অয় অক্ষ। এটা ধরে ফেলো অয় অক্ষ। এবার বলো তো যে আমাদের কিন্তু প্রতিক্রিয়া বল নিয়ে কোনো কাজ নাই, কারণ এই বলটা আর এই বলটা সমান হবে, গাড়িটা কিন্তু এদিকে যাচ্ছে না, মানে এইটা আর এটা সমান। তো এই প্রতিক্রিয়া বল নিয়ে এখন কাজ নাই, কারণ ঘর্ষণ বল থাকলেই তো প্রতিক্রিয়া বল নিয়ে কাজ করতে হবে। তো এখানে কিন্তু কোনো ঘর্ষণ বল নেই। তাহলে বলো তো এদিকে কিন্তু একটা ত্বরণ উঠতেছে, তাহলে এটা কিন্তু এক্স অক্ষ বরাবর কয়টা বল আছে? একটা, দুইটা। তাহলে বলো তো তুমি এখান থেকে লিখতেই পারো, ইচ্ছা হলে লিখতে পারো সামেশন অফ এফ এক্স, মানে এক্স অক্ষ বরাবর সকল বলের যোগফল ইজ ইকুয়াল টু কি এক্স হবে? এম এ এক্স। আচ্ছা, কারণ এইটাই তোমার এক্স অক্ষ দোষটা। আর যদি সমবেগ বলতো তাহলে কিন্তু জিরো লিখতা। জিরো লিখতে নেই, যে আমরা একদম প্রথম সৃজনশীলে দেখে আসছিলাম। আচ্ছা, বলতো এক্স অক্ষ বরাবর। আচ্ছা, আমরা এই দিকে প্লাস ধরতেছি, মানে আমরা এই দিকে ধরলাম হলো প্লাস আর এই দিককে ধরলাম হলো মাইনাস। তুমি কিন্তু রিভার্সও ধরতে পারো, এইদিকে মাইনাস এদিকে প্লাসও ধরতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এফ এক্স, তাহলে বলতো এইদিকে প্লাস, তাহলে সামেশন সবগুলো সামেশন যোগ করবো, কিন্তু সামনে প্লাস মাইনাস দিয়ে যোগ করবো। তাহলে এফ এইদিকে, তাহলে এফ এর আগে দিব প্লাস, আর এটা এদিকে এটার আগে দিব মাইনাস, তাহলে এম জি সাইন কত? 45। আচ্ছা, এই এম তো এম। আচ্ছা, ত্বরণ তো ভেক্টর রাশি, বলতো ত্বরণ পজিটিভ দিকে না? ত্বরণ পজিটিভ দিকে না? তাহলে ত্বরণের আগেও কি হবে? প্লাসই হবে। তাহলে এক্স মানে এর যে এক্স এর মান হবে এ। তাহলে বলতো এখানে এফ এর মান হবে হলো এম জি সাইন 45 প্লাস কত? এম। এবার এখানে যদি সবকিছুর ভ্যালু কিন্তু দেওয়া আছে কোশ্চেনে, দেখো সবকিছুর ভ্যালু যদি তুমি বসাও তাহলে এইখানে আসবে হলো 218.59 নিউটন। 218 কত নিউটন? 5 নিউটন। এখন দেখো তুমি যদি বলো যে ভাই কাজ কাজ বের করেন, হ্যাঁ অবশ্যই কাজ বের করবো। তাহলে বলো তো কাজের সূত্র কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? এফ এস ই থেটা।
cos থিটা। আচ্ছা, এটা ধরো যে দ্বিতীয় ক্ষেত্রে কাজ, মানে এটাকে ধরলাম হলো W2। হ্যাঁ, তাহলে বলতো এফ এর মান কত আসছে? 218.59। 218 দশমিক কত? 59। ঠিক আছে, 218.59। এস এস কত? এস এস বলো তো বস্তুটা। দেখো এখানে বলা আছে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। বস্তুটা সি থেকে বি তে গেছে, মানে সরণ সিবি এইদিকে না, সিবি, তাহলে এস এর জায়গায় লেখা হলো সিবি। আচ্ছা, সরণ হলো সিবি। এবার তুমি যদি খেয়াল করো তাহলে সেটা কিন্তু হবে 0 ডিগ্রি। সেটা 0 ডিগ্রি কেন বলতো? সিবি সরণ এইদিকে না, এস এইদিকে না, বলো এইদিকে, সরণ এইদিকে, বলো এইদিকে, তাহলে সেটার মান কত? 0। তাহলে বলো cos 0 মান 1। এটাই। এবার দেখো এইটা দিয়ে কিন্তু তুমি পার্থক্য করতে পারবে না, কারণ এখানে সামথিং একটা, এদিকে তাকাও, এখানে দেখো তো সামথিং কাজ কোন ক্ষেত্রে বেশি হবে। দেখো এখানে সামথিং একটা মানের সাথে কি আছে? এইচ। আর এখানে সামথিং একটা মানের সাথে কি আছে? সিবি। কিন্তু এখানেও যদি সামথিং একটা মানের সাথে যদি কত থাকতো? এইচ থাকতো, তাহলে তোমার পক্ষে কিন্তু মানে ডিফারেন্স করাটা ইজি হতো, যে কোনটা বেশি হবে, কোনটা কি হবে, কম হবে, এটা কিন্তু ডিফারেন্স করাটা ইজি হতো। কিন্তু এখানে তো এইচ না, তাহলে এইচ বানায় নাও, দেখি আমরা এইচ বানাতে পারি কিনা। আচ্ছা বলো তো, এইটা, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে তুমি এখানে লিখতে পারো সাইন 45 ইজিক্যাল টু লম্ব। লম্ব কত ধরছি? এইচ। এই যে এটাই তো এইচ নাকি? এটাই তো এইচ ধরছিলাম, এই যে লম্ব বাই অতিভুজ। অতিভুজ কত? সিবি। তাহলে বলো তো সিবি ইজিক্যাল টু কত হচ্ছে? 1/sin45। এখানে ক্যালকুলেট করলে হবে √2h। তাহলে তুমি এখান থেকে একটু সিবির মানটা বসায় দাও, 218.59, আর সিবির মান বসাবো হলো √2h। আচ্ছা, মাঝখানে একটা গুণ চিহ্ন দাও। তাহলে এইখানে তুমি যদি ক্যালকুলেট করো, তাহলে ক্যালকুলেট করলে আসবে হলো, ক্যালকুলেশনে একটু মিস্টেক যেতে পারে, তোমরা একটু দেখে নিও। 309.13h। 309.13h। তাহলে বলতো এখানে কাজ হলো 276, সেখানে এতই। তাহলে বলতো কোন পথে বস্তুটাকে নিয়ে যাওয়া সহজ? তাহলে এখানে তুমি লেখো W2 গ্রেটার দ্যান W1। কোন পথে কাজ কম? প্রথম প্রথম পথে। কোন পথে কাজ কম? প্রথম পথে। তাহলে কোন পথে নিয়ে যাওয়া সহজ? যে পথে কাজ কম। তাহলে এখানে লিখবা হলো কোন পথে? এবি পথে। এবি পথে। তাহলে এবি পথে, এবি পথে কি কি হবে? সহজ হবে। এটা লিখে দিলে হবে, কারণ এবি পথে কি কম? কাজ কম। এই তো ম্যাথটা। তো আশা করি এটা বুঝতেই পারছো, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা নেক্সট ম্যাথে আমরা একটু মুভ করি। তো নেক্সট ম্যাথ, আমাদের নেক্সট ম্যাথ গুলো থাকবে হলো কুয়ার ম্যাথ। হ্যাঁ, কুয়ার ম্যাথ। আচ্ছা, কুয়ার গভীরতা। কুয়ার গভীরতা পড়ার আগে আমরা কুয়ার সম্পর্কে একটু কয়েক মিনিট একটু থিওরি জানতে হবে। হ্যাঁ, দাঁড়াও। তাহলে দেখো, কুয়ার ম্যাথ করার আগে আমরা কুয়া সম্পর্কিত কিছু থিওরি আগে জেনে আসি। হ্যাঁ, কিছু থিওরি আগে জেনে জেনে আসি। কুয়া সম্পর্কিত কিছু থিওরি জেনে আসি। হ্যাঁ, আচ্ছা দেখো, আচ্ছা তো এখানে দেখো যে কুয়া, কুয়াটা একটু লিখে নাও। কুয়া, দেখো যে কুয়াখালী। কুয়াখালী। আচ্ছা দেখো, কুয়াখালী করার ম্যাথ আমরা একটু লিখি। আচ্ছা, ধরো যে, আচ্ছা এখান থেকে আমরা একটু ছোট্ট একটা থিওরি লিখে নেবো, তারপর আমরা এটা করবো। আচ্ছা দেখো, ধরো যে এটা আমাদের কি হয়েছে? কুয়া হয়েছে, হয়েছে তো নাকি? আচ্ছা, কুয়া বা চৌবাচ্চা। আচ্ছা ধরো যে এরকম কিছু কোশ্চেন দেওয়া থাকবে। ধরো যে এই কুয়ার মধ্যে কি আছে? ধরো যে পানি। কুয়ার মধ্যে তো পানি থাকে। ধরো যে এরকম করে কি আছে? পানি আছে। তাহলে পুরো পানি আছে। এবার দেখো তো, তুমি যদি কুয়াটাকে খালি করতে চাও, কুয়াটাকে যদি খালি করতে চাও, তাহলে বলো তো, আমি যদি সব পানি তুলে মিনিমাম কোথায়? কুয়ার মুখে নিয়ে আসি, তাহলে বলো তো সব পানিকে, এই সব পানিকে তুলে, একদম সব পানিকে তুলে যদি কোথায় নিয়ে আসি? কুয়ার মুখে, তাহলে ভিতরে কি? খালি। ভিতরে কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। সব পানিকে তুলে কুয়ার মুখে নিয়ে আসো, ভিতরে কি? ফাঁকা, খালি, নাই, কিচ্ছু নাই। আচ্ছা তাহলে বলো তো, এইখানে এখানে একটা প্রশ্ন আছে। বলতো সব পানিকে কুয়ার মুখে তোলো, তাহলে ভিতরে খালি। কিন্তু বলতো প্রত্যেকটা স্তরের পানিকে কি একই উচ্চতাতে উঠাতে হবে? এদিকে যদি একটু খেয়াল করো, দেখো এইখানে যে পানিটা আছে, এই পানিটাকে উঠাতে হবে এতটুকু, এই পানিটাকে উঠাতে হবে এতটুকু, একদম নিচের স্তরের পানিটাকে উঠাতে হবে এতটুকু, এই স্তরের পানিটাকে উঠাতে হবে
এতটুক। দেখো সব স্তরের পানিকে কুয়ার মুখে তোলো, দেখো সব স্তরের পানিকে কুয়ার, তাহলে এখানে যে পানি আছে এতটুক 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 এতটুক, দেখো এক এক স্তরের সরণ এক এক রকম হচ্ছে না, এক এক রকম হচ্ছে না। তাহলে যখনই এরকম হবে তখনই তোমাকে ভর কেন্দ্রের সরণ বা গড় সরণ হিসাব করতে হবে। আচ্ছা তাহলে আমরা একটু লিখে ফেলি, তখনই আমাদের দেখো প্রতিটি স্তরের, এখানে লেখা হচ্ছে প্রতিটি স্তরের সরণ ভিন্ন ভিন্ন হলে, প্রতিটি স্তরের সরণ ভিন্ন ভিন্ন হলে কি গড় সরণ নিব, গড় সরণ, বা এটাকে আমরা বলবো হলো ভর কেন্দ্রের সরণ। কি সরণ? ভর কেন্দ্রের সরণ। আচ্ছা এখানে কি প্রতিটি স্তরের সরণ ভিন্ন ভিন্ন হলে গড় সরণ বা ভর কেন্দ্রের সরণ নেব। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হলো, লেখো যে ভর কেন্দ্রের সরণকে আমরা বলি এস। এই এস এর সূত্র হলো প্রথম স্তরের উলম্ব সরণ প্লাস, প্রথম স্তর বাদ দিয়ে এখানে লেখো যে উপরের স্তরের, এখানে লিখবো হলো উপরের স্তরের উলম্ব সরণ প্লাস নিচের স্তরের, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে লেখা হলো মিস্টেক বলতে লেখা ঠিক হয় নাই, নিচের স্তরের এখানে লেখা হলো উলম্ব সরণ, নিচের স্তরের উলম্ব, আরে ভাই ভাগ কতটুকু। আচ্ছা এটাতে আমরা একটা ধরো যে ইয়া দিয়ে ফেলি, স্টার দিয়ে ফেলি, কারণ এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা উপরের স্তরের উলম্ব সরণ প্লাস নিচের স্তরের উলম্ব সরণ ভাগ 2, কিন্তু এখানে আমরা যখন অঙ্ক করবো তখন একাই বুঝবো যে এটা একটা অঙ্ক করলে আমরা বুঝে যাব। ধরো যে এইটা হিসাব করব, এখানে লিখবো হলো যতটুকু খালি করতে হবে, যতটুকু খালি করতে হবে ততটুকুর মধ্যে এটা হিসাব করতে হবে, যতটুকু খালি করতে হবে ততটুকুর মধ্যে এইটা হিসাব করবো, আমরা অঙ্ক করার সময় দেখবো। আচ্ছা এবার দেখো পানি খালি করতে কৃতকাজের সূত্র হলো, এখানে লেখো পানি খালি করতে কৃতকাজের সূত্র হলো এমজিএস। এই এসটাই হলো ভর কেন্দ্রের সরণ, হ্যাঁ, আর এমটা হলো ভর। এখন তোমাকে মাঝে মাঝে ভর বের করতে একটু প্রবলেমে পড়তে হবে। তাহলে দেখো ভর বের করি, ভর মানে কি ঘনত্ব গুণন আয়তন, ঘনত্ব গুণন পানির ঘনত্ব 1000, এবার আয়তন গুণ দিবা, আয়তন মানে কি ক্ষেত্রফল গুণন উচ্চতা, আয়তন হলো ক্ষেত্রফল গুণন উচ্চতা। এবার এখানে একটা কথা লিখে রাখো, এই যে এইচ উচ্চতা, এখন এইচ কোনটা গুণ দিবা, দেখো যতটুকু, এখানে একটা কথা লিখে রাখো যে যতটুকু পানি খালি করব ততটুকু পানির কি উচ্চতা। তাহলে কি লিখবো বলতো, যে এইচ হলো যতটুকু পানি খালি করব ততটুকু পানির উচ্চতা আমাকে এখানে গুণ দিতে হবে। এবার দেখো কুয়ার মুখটা যদি এরকম গোলাকার থাকে তাহলে বলতো ক্ষেত্রফলের সূত্র কি হবে, পাই আর স্কয়ার, কারণ এটা হলো ব্যাসার্ধ ধরো যে আর, তাহলে পাই আর স্কয়ার। কিন্তু মাঝে মাঝে কোশ্চেনে কুয়াটাকে এভাবেও দিয়ে দেয়, যে এইরকম করে চতুর্ভুজ বা সামুদ্রিক দিয়ে এরকম কুয়াটাকে বানায় দেয়। তাহলে বলতো সব সেম থাকবে, জাস্ট ক্ষেত্রফলের মান ধরো যে দৈর্ঘ্য এ প্রস্থ বি, আর উচ্চতা তো দেওয়াই থাকবে নাকি, উচ্চতা ধরো যে এইচ সামথিং কিছু একটা। কিন্তু এইখানে তাহলে ক্ষেত্রফল তখন কত লিখবা, এ বি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর গোলাকার থাকলে ক্ষেত্রফলের মান লিখবো হলো পাই আর স্কয়ার। তো এই তো। আচ্ছা এবার এইখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে তুমি ভর কেন্দ্রের সরণ কখন নিবা। এবার এখানে একটা নোট দিয়ে লেখো, যে প্রশ্নে একটি কুয়ার কতটুকু পানি আছে এবং কতটুকু খালি করতে হবে। দেখো প্রশ্নে একটি কুয়ার কতটুকু পানি আছে এবং কতটুকু খালি করতে হবে এটি বলা থাকলে
গড় সরণ নিব, আদারওয়াইজ গড় সরণ নেওয়ার দরকার নেই। তাহলে বলতো গড় সরণ কখন নিব? যদি তোমার কাছে প্রশ্নে যদি এটা বলা থাকে যে একটি করে এতটুকু ভরা আছে, এতটুকু খালি করতে হবে, এরকম যদি কোনো কিছু বলা থাকে তবেই তুমি গড় সরণ নেবা, তাছাড়া গড় সরণ নেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, তো দেখো এখন আমরা প্রশ্নে যাই, সবকিছু তো পারলাই, এখন আমরা প্রশ্ন সলভ করি ইনশাল্লাহ। আচ্ছা দেখো যে এবার দেখো যে আমরা এইটা একটু পরে সলভ করি, দেখো এটাতে আসি একদম ইজি 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 ম্যাথ। আচ্ছা দেখি যারা পারবা তারা এটা একদম ইজি, যারা একটু হলেও বুঝছো ওইটা আগের পড়াটা। আচ্ছা এবার দেখো আমরা তাহলে ঘ নাম্বারটা একটু করি। ঘ নাম্বারটা দেখো, সরি আগে গ নাম্বার করি, ভুলভাল বলতেছি। আচ্ছা দেখো একটি ছাত্রাবাসে পানির রিজার্ভারের ট্যাঙ্কের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, গভীরতা এত, ট্যাঙ্কির 2/3 পানি দ্বারা পূর্ণ করা হয়েছে, এত মিটার দ্রুত পানি তোলার জন্য সম্পূর্ণ ক্ষমতার একটি কি মোটর দ্বার। যাই হোক কোশ্চেনটা তোমরা পড়ে নিচ্ছ। আচ্ছা দেখো আমরা গ নাম্বার প্রশ্নটা করে ফেলি। আচ্ছা এখানে লেখা হলো গ। আচ্ছা একটি বলতো ট্যাঙ্কের দৈর্ঘ্য প্রস্থ গভীরতা, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকা মানে কি এটা কিন্তু গোলাকার না। তাহলে পাম্পটা হলো এইরকম, পাম্প বলতেছে, কুয়াটা হলো, তারপর ট্যাঙ্কটা হলো এইরকম, এই যে এইরকম হলো, এইটা হলো ট্যাঙ্ক ছিল তোমার, এই যে এইটা দৈর্ঘ্য প্রস্থ যেহেতু দেওয়া নাই, তো এই যে এইরকম ছিল হলো তোমার ট্যাঙ্কটা, কথার কথা। তাহলে এরকম ছিল ট্যাঙ্কটা, আমি একটু ভালো করে আঁকাই দিই, এরকম ছিল তোমার ট্যাঙ্ক। আচ্ছা এখন দেখো এই যে তোমার যে ট্যাঙ্ক যে ছিল, আরে আচ্ছা ধরো যে এই ট্যাঙ্কের এখানে দেখো সুন্দর করে কিছু একটা লেখা আছে, কি লেখা আছে, একটি ছাত্রাবাসে পানির রিজার্ভ ট্যাঙ্কের দৈর্ঘ্য এত। আচ্ছা ট্যাঙ্কটির 2/3 পানি দ্বারা পূর্ণ রয়েছে, পানি দ্বারা কতটুকু পূর্ণ রয়েছে? 2/3। কতটুকু পূর্ণ রয়েছে পানি দ্বারা বলো তো? 2/3। এবার দেখো তো এই দিকে তাকাও। আচ্ছা 50 মিটার পানি তোলার জন্য, আচ্ছা অর্ধেক পানি তোলার পর বিদ্যুৎ চলে যায় পাম্পিং নষ্ট হয়ে যায়, এখানে কিন্তু ক্লিয়ার বলা আছে কতটুকু ভরা আছে, কতটুকু খালি করতে হবে। তো এখানে তোমাকে ভর কেন্দ্র সরণ নিতে হবে। এখন দেখো এইটার দৈর্ঘ্য ধরো দেওয়া আছে 1.6 মিটার, তারপরে প্রস্থ দেওয়া আছে 1.4 মিটার, আর গভীরতা দেওয়া আছে, মানে টোটাল এই গভীরতা দেওয়া আছে হলো কত, এই টোটাল গভীরতা দেওয়া আছে তোমার হলো 1.2 মিটার, মানে টোটাল গভীরতা এইচ, এই টোটাল গভীরতা দেওয়া আছে 1.2 মিটার। আচ্ছা কিন্তু বলতো ট্যাঙ্কটির 2/3 পানি দ্বারা পূর্ণ আছে, তাহলে পানি দ্বারা পূর্ণ আছে, তাহলে আমি এখানে লিখি যে পানি পূর্ণ কতটুকু আছে, এটা যদি লেখো তাহলে পানি পূর্ণ, আচ্ছা 2/3 মানে ফুল উচ্চতার 2/3, মানে তুমি লিখতে পারো 1/2 এর, মানে ফুল উচ্চতার 2/3 মানে কত, 2/3 অংশ পানি দ্বারা পূর্ণ আছে। তাহলে এটা যদি করো, তাহলে এটা করলে আমাদের কত আসবে, আমরা একটু যদি দেখি, 2/3 পানি দ্বারা পূর্ণ আছে, তাহলে এটা করলে আমাদের মোটামুটি আসবে হলো, আমি একটু ক্যালকুলেটর নেই। আচ্ছা 2/3 গুণন কত, 1.2। আচ্ছা এটা করলে আসবে তোমার হলো 0.8, এটা করলে কত আসবে তোমার হলো 0.8 মিটার। হ্যাঁ 0.8 মিটার পানি দ্বারা পূর্ণ আছে। আচ্ছা এবার দেখো যে, আচ্ছা এবার এখানে বলছে পানি পূর্ণ। আচ্ছা এখন বলছে 50 মিটার উঁচুতে, এখানে আরেকটা ছোট্ট একটা জিনিস দেওয়া আছে যে 50 মিটার উঁচুতে, কত মিটার উঁচুতে, 50 মিটার উঁচুতে পানি তোলার ছাত্রাবাসে এত কিলোওয়াট ক্ষমতা একটি মোটর, কিন্তু অর্ধেক পানি তোলার পর কি চলে গেল, বিদ্যুৎ চলে গেল। এর মানে এইখানে একটু তাকাও যে এইখানে পানি দ্বারা কতটুকু পানি দ্বারা পূর্ণ ছিল, এখানে কতটুকু পানি দ্বারা পূর্ণ ছিল, আমি যদি বলি যে এইখান থেকে এতটুকু হলো তোমার হলো কত, 0.8 মিটার পানি দ্বারা পূর্ণ ছিল, 0.8 মিটার পানি দ্বারা কি ছিল, পূর্ণ ছিল। এবার বলতো এইটার এইটার বলতো কি পানি, অর্ধেক পানি তোলার পর বিদ্যুৎ চলে যায়, পাম্পটি বন্ধ হয়ে যায়, এর মানে বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে পানি উত্তোলন করতে ব্যয়িত শক্তি, শক্তি মানে কাজ। তাহলে বলতো বিদ্যুৎ চলে যাওয়ার আগে কতটুকু পানি করছে, অর্ধেক, মানে এই যে ভরা আছে এটার কিন্তু অর্ধেক, কোশ্চেনে কিন্তু তাই বলা আছে, মানে এইটার অর্ধেক, মানে ধরো যে এই যে এইখান থেকে এতটুকু পানি তারা কি গেছে, তুলে নিয়ে গেছে। তাহলে এইটার অর্ধেক মানে বলতো এইখান থেকে এতটুকু কত হবে, এইটা 0.8 এর অর্ধেক কত, 0. কত মিটার, 4 মিটার। আচ্ছা তাহলে এবার বলতো এখানে কৃত মানে কি বলে, সঞ্চিত শক্তি মানে ব্যয়িত শক্তি কত,
তাহলে বলতো ব্যয়িত শক্তি বা কৃত কাজ কত হবে, mgs। এসটা কিসের সমান, ভরকেন্দ্রের সমান। তাহলে এস আগে বের করি। দেখো এস মানে আমি বলছিলাম যতটুকু খালি করব ততটুকুর উপরের স্তরের সরণ প্লাস নিচের স্তরের সরণ ভাগ 2। আমি খালি করব বলতো এই এইখান থেকে এতটুকু না, এতটুকু অংশ খালি করতেছি না, তাহলে এতটুকুর উপরের স্তরের সরণ কোনটা, এইটা। অর্থাৎ আমরা প্রত্যেকটা সরণ কোথায় নেবো, কুয়ার মুখে। তাহলে উপরের স্তরের সরণ এইটা আর নিচের স্তরের সরণ হলো এইটা। এই যে এতটুকুর উপরের স্তরের সরণ এতটুকুর নিচের স্তরের সরণ, এটাই তো ছিল কোশ্চেনে। তাহলে এতটুকুর উপরের স্তরের সরণ কত হবে, নিচের স্তরের সরণ কত হবে দেখো। আচ্ছা এবার বলো তো এইখান থেকে এইটুকু কত, আচ্ছা ফুল কত ছিল 1.2, এইটুকু 0.8। তাহলে 0.8 মানে এইটুকু যদি 1.2 থেকে বাদ দাও তো এইটুকু হবে 0.4 মিটার। তাহলে বলতো এই উপরের স্তরের সরণ কত বলতো, 0.4। উপরের স্তরের সরণ 0.4 প্লাস বলতো এই নিচের স্তরের সরণ কত, এই যে এইটুকু হলো 0.4 0.4, তাহলে কত হবে 0.8 ভাগ কত 2। আচ্ছা এইটা হলো আমাদের ইয়া মানে ভর কেন্দ্রের সরণ। কিন্তু এখানে আবার একটা ছোট্ট একটা ইয়া করা আছে যে তোমার হলো এই একটুকু তো তুলবাই, এবার 50 মিটার উঁচুতে ছাত্রাবাসে কি এত কিলো 50 মিটার উঁচুতে পানি তোলার জন্য, মানে এইখান থেকে তুমি আরো 50 মিটার উঁচুতে তুলছো, মানে এই সরণ। তাহলে এর সাথে কি 50টা কি করতে হবে, যোগ দিতে হবে না, 50টা যোগ দিতে হবে না। 50টা যদি যোগ দাও তাহলে এইটা হবে হলো 0.4 প্লাস 0.8 ভাগ 2। তাহলে এটা টোটাল করলে হবে হলো 50.6 মিটার। আচ্ছা এটা এস এর মান আমরা পাই গেছি। তাহলে এবার দেখো এম এর মান আমরা কিভাবে বের করবো, এম এর মান বের করা একদম সোজা, এম ইজ ইকুয়াল টু কি ভি রো ভি। আচ্ছা রো তো 1000 মানে কত, 10⁻3। আচ্ছা ভি এর মান হবে, ভি এর আমি লিখছিলাম কি যে ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে 10⁻3 ক্ষেত্রফল কত হবে, এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। হ্যাঁ তাহলে ক্ষেত্রফল কত হবে 1.6 গুণন কত 1.4, এটা আমরা একটু আগেই দেখে দেখে আসলাম। এবং আয়তন, আয়তন মানে ক্ষেত্রফল গুণ, ক্ষেত্রফল কত দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা ক্ষেত্রফল এটা না। এবং উচ্চতা আমি বলছিলাম এইচ, এই কতটুকু করে এইচ গুণ দিবা, যতটুকু খালি করব ততটুকু পানির উচ্চতা। আমি খালি করব একটুকু না, এই যে আমি একটুকু খালি খালি করব না, তাহলে একটুকু পানির উচ্চতা দিতে, আমি যদি পুরো পানির উচ্চতা দেই তাহলে তো হবে না, আমি তো পুরো পানি খালি করতেছি না, আমি খালি করতেছি একটুকু পানি। তাহলে একটুকু পানির উচ্চতা, একটুকু পানির উচ্চতা কত 0.4, তাহলে এইচ এর মান হবে 0.4। এইখান থেকে আপনি যদি এম এর মানটা ধরেন যে কিছু একটা পাবেন, পেয়ে এখানে এম এর মান, জি এর মান আর এস এর মান যদি বসান, এই এস এর মান যদি বসান, বসলে আপনার টোটাল কাজ আসবে হলো 4.44 গুণন 10⁵ গুণ। এই যে আলহামদুলিল্লাহ আমাদের এটা শেষ। আচ্ছা এবার দেখো আমরা এইটা করে ফেললাম, এবার আমরা করবো হলো ঘ নাম্বার। কয় নাম্বার করব, ঘ নাম্বার করব। আচ্ছা দেখো ঘ নাম্বার আমরা, আচ্ছা দেখো ঘ নাম্বারটা আমরা একটু করে ফেলি, ঘ নাম্বারটা সহজ আছে। আচ্ছা দেখো ঘ, ঘ আচ্ছা কুয়া খালি করার ম্যাথ কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা বিদ্যুৎ চলে যাওয়ার আগে বা পরে কোন ক্ষেত্রে পানি উত্তোলনে বেশি সময় লাগবে, কোন ক্ষেত্রে পানি উত্তোলনে বেশি সময় লাগবে। তাহলে বলতো আমরা আগে দেখি বিদ্যুৎ চলে যাওয়ার আগে, মানে আগে হলো কি বলে, আমরা ধরো বিদ্যুৎ চলে যাওয়ার আগে আমরা টাইম বের করি, বলতো পি ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ ডিভাইডেড বাই কত টি। পি ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে বলতো বিদ্যুৎ চলে যাওয়ার আগে ধরো যে আমাদের টাইম লাগলো টি1, তাহলে এখানে টি1 ধরলাম, তাহলে টি1 ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই পি। আচ্ছা বলতো ডাব্লিউ এর মান কত, এই যে এখান থেকে বের করছি 4.44 গুণন 10⁵, আর পি এর মান কত, এই যে ক্ষমতার মান দেওয়া আছে 5.5 কিলোওয়াট। তাহলে 5.5 কিলোওয়াট আছে, তাহলে এটাকে 1000 দ্বারা গুণ করে ওয়াটে নিতে হবে। তাহলে 5.5 এর সাথে কত গুণ দিতে হবে, 1000 মানে 10⁻3। এখানে কিন্তু টাইমটা চলে আসবে। দেখো টাইম আসবে হলো, এটা যদি করো 100.91 সেকেন্ডের মতো আসবে টাইম। আচ্ছা তাহলে দেখো এটা আমাদের হয়ে গেল। তাহলে এটা হলো আমরা কোথায় করলাম, আগে, মানে এটা কোথায় করলাম বলতো, আগে, আগে। আচ্ছা আচ্ছা এবার হলো আমরা পরে দেখব পরে কি হয়। আচ্ছা লেখো পরে। আচ্ছা আচ্ছা পরে যে আমরা টাইমটা বের করব, পি ইজ ইকুয়াল টু ধরো যে ডাব্লিউ বাই টি, টি2। হ্যাঁ তাহলে পরে যে টাইমটা বের করবো টি2 ইজ ইকুয়াল টু কত, ডাব্লিউ বাই পি। কিন্তু এখানে একটা প্যারা হচ্ছে,
প্রথমে তুলছিলাম এতটুকু পানি, বলো বিদ্যুৎ চলে অর্ধেক পানি তোলা হবে, বিদ্যুৎটি কি পাম্পটি, বিদ্যুৎ চলে আসায় পাম্পটি পুনরায় চালু করে ট্যাঙ্কিটি খালি করা হয়। দেখো প্রথম ক্ষেত্রে কিন্তু আমি এতটুকু পানি তুলছিলাম, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে দেখো তো এই যে এতটুকু পানি তুলবো না। তাহলে বলতো এই ক্ষেত্রে ভর কেন্দ্রের সরণ আর এই ক্ষেত্রে ভর কেন্দ্রের সরণ কিন্তু সেম হবে না, মানে কাজ সেম হবে না। মানে প্রথম ক্ষেত্রে ধরো যে প্রথম ক্ষেত্রে এখানে কাজের মান ধরে নাও W1, তাহলে এখানে কি দিতা W1, এখানে কি লিখতা W1। তাহলে এখন তো দ্বিতীয় ক্ষেত্রে কাজের মান কত W2, তাহলে এই W2 টা আগে বের করে তারপরে আমাদেরকে ওই টাইম বের করতে পারবো আমরা। তাহলে এখন আমরা W2 বের করি। তাহলে দেখো যে তাহলে বলতো W2 ইকুয়াল টু আবার কত হবে mgs, আবার কত হবে mgs। আচ্ছা দেখো এখানে আমরা ওই আবার একটু কুয়োটা আঁকাই। দেখো কুয়োটা যদি আবার একটু আঁকাই, তাহলে এই যে এইরকম একটা কুয়ো। আচ্ছা আচ্ছা, এবার দেখো যে এবার আমরা কিন্তু উপরের পানিটুকু না, এবার আছে নিচের পানিটুকু, মানে এইটুকু পানি আছে। তাহলে বলো তো এইটুকু যদি পানি থাকে, এই যে এইটুকু পানি আছে এবার আমাদের কাছে। আচ্ছা বলো তো আমরা অর্ধেক পানি তুলছিলাম, মানে টোটাল উচ্চতা ছিল 0.8, তাহলে অর্ধেক পানি তুলছো, অর্ধেক পানি মানে এইটুকু কত 0.4, তাহলে এইটুকুও কত হবে 0.4, মানে এইটুকুর উচ্চতা কত ছিল, এইটুকুর উচ্চতা কত হবে 0.4 মিটার। মানে এই উপরের অর্ধেক তো নাই, টোটাল উচ্চতা ছিল 0.8, তাহলে উপরের অর্ধেক নাই, তাহলে 0.4 নাই, তাহলে অর্ধেক 0.4, তাহলে এটুকু কত 0.4। তাহলে বলো তো যে টোটাল হাইট কত ছিল 1.2 মিটার, 1.2 মিটার। তাহলে এখানে যদি আমরা ভর কেন্দ্রের সরণটা নেই, তাহলে এটার উপর স্তরের সরণ হলো এইটা আর নিচের স্তরের সরণ হলো এইটা। তাহলে বলো তো এখানে বলো তো উপর স্তরের সরণ কত হবে দেখি। আচ্ছা বলো তো এই যে আমাদের বলো তো এইখান থেকে এইটুকুর সরণ কত হবে দেখি তো, বলতে পারো না? এখান থেকে এই যে আমি তো পরে যে পানিটা খালি খালি করবো এইটুকুই তো কত, এইটুকুই তো, এইটুকুই পানি খালি করছি না, তাহলে এইটুকুর উপরের স্তর হলো এইটা, নিচের স্তর হলো এইটা, তাহলে উপরের স্তরের সরণ কত বলতো, এইটুকু হলো 0.4, 0.4 মানে 0.8, এইটুকু হবে হলো 0.8 মিটার, আর এইটুকু তো বুঝতে পারছো একদম কত 1.2 মিটার। তাহলে দেখো এখানে যদি আমরা এস টা বের করতে চাই, তাহলে এস ইজ ইকুয়াল টু উপরের স্তর সমান 0.8, নিচের স্তর সমান 1.2 ভাগ কত 2, আর সাথে আরো ওই যে 50 মিটার উঠাইছি, এর সাথে আরো কত যোগ দিতে হবে 50 যোগ দিতে হবে। তাহলে টোটাল যদি আমরা বের করি, তাহলে টোটাল এইখানে হবে হলো 51, টোটাল 51 হবে। তাহলে আমি দেখি 0.8 প্লাস 1.2, 51 হবে, 51 মিটার, 51 মিটার, হ্যাঁ 51 মিটার। তাহলে বলো তো আমাদের কৃত কাজ কত হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত mgs, ডাব্লিউ মানে W2। আচ্ছা এস এর মান পাইছি 51, হ্যাঁ এস এর মান 51। এবার বলো তো এম এর মান কত। আচ্ছা এম ইজ ইকুয়াল টু কি ভি, রো ভি। আচ্ছা রো তো 10⁻3। আচ্ছা ভি কত, এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে ক্ষেত্রফল গুণন আয়তন, তাহলে দৈর্ঘ্য কত 1.6 আর প্রস্থ কত মানে 1.4, এটা হলো ক্ষেত্রফল বের করলাম 1.4 গুণন কি দিতে হবে উচ্চতা, হাইট। বলতো আমরা এই হাইটটা কি ছিল, যতটুকু পানি খালি করব হাইট ছিল, যতটুকু পানি খালি করব ততটুকু পানি উচ্চতা, এইটুকু পানি খালি খালি করতেছিল, তাহলে এইটুকু পানির উচ্চতা কত 0.4, তাহলে এখানে কত গুণ দেবো 0.4। সবার মান যদি বসাও এখানে তুমি কাজের মান পাবা হলো 4.478 গুণন কত পাবা, এখানে পাবা হলো 10⁵ জুল, 10⁵ জুল পাবা। তাহলে এখানে দেখো যে তুমি যদি একটা কাজ করো ডাব্লিউ এর মান বসাও, পি এর মান তো কত, হাই রে কলম পড়ে গেল। দেখো পি এর মান কত, পি এর মান এই যে 5.5 কিলোওয়াট, সবকিছু যদি বসায় যদি ক্যালকুলেট করো তাহলে এখানে পাবা হলো 101.77 সেকেন্ড। তাহলে বলো তো তাহলে বিদ্যুৎ চলে যাওয়ার আগে বা পরে কোন ক্ষেত্রে পানি উত্তোলনে বেশি সময় লাগবে, তাহলে বলতো বিদ্যুৎ চলে যাওয়ার আগে লাগে 100 সেকেন্ড আর এখানে লাগে 101 সেকেন্ড। তাহলে বলতো কখন ইয়া লাগবে বেশি সময় লাগবে, তাহলে পরে, এখানে দেখো পরে পানি তুলতে বেশি সময় নেয়। শেষ, কোশ্চেন শেষ। আচ্ছা এই তো আলহামদুলিল্লাহ, দেখো এটা আমরা শেষ করে ফেললাম। নেক্সট ম্যাথে যাই, নেক্সট ম্যাথ কিছু আছে। আচ্ছা দেখো এই যে ঢাকা বোর্ড যে আছে, ঢাকা বোর্ড, এটা এটা তো আমরা করবোই ঢাকা বোর্ড, সরি সরি এটা এটা করবো না, এটা তোমাদের বাড়ির কাজ। আচ্ছা এবার দেখো এইটা,
এটা আমরা করি একটি পানিপূর্ণ কূপের, এই দেখো আবারও বলা আছে কি কূপের, বলতো কি কূপের? পানিপূর্ণ কূপের, মানে কূপটা পানি দ্বারা পূর্ণ, কূপের গভীরতা আর ব্যাসার্ধ দ্বারা একটি পাম্প 30 মিনিটে কূপ থেকে পানি শূন্য করতে পারে। জি এর মান দেওয়া আছে, আছে যে চিটাগাং বোর্ড আছে। পাম্পের ক্ষমতা বের করো। আচ্ছা এটা ধরো যে একদম ইজি না। আচ্ছা এখানে বলছে যে পানি শূন্য করতে পারে। দেখো এখানে আমরা এটা করে ফেলি, এটা দেখে তো লাভ নাই, কয়টা 6 নাম্বার। তাহলে দেখো পাম্পের ক্ষমতা, আচ্ছা 6 এর গ। আচ্ছা দেখো এখানে কিন্তু দেখো পাম্পের গভীরতা ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ দেওয়া থাকা মানে পাম্পটা কিন্তু এরকম ছিল, এরকম গোল ছিল, গোল। আচ্ছা এর মধ্যে কি আছে বলো তো? পানি আছে। আচ্ছা বলতো পাম্পের ক্ষমতা বের করো। তাহলে বলতো পানি পূর্ণ মানে সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ, টোটাল গভীরতা কত মিটার? 20 মিটার। আচ্ছা ব্যাসার্ধ 2 মিটার। আচ্ছা একটি পাম্প 30 মিনিটে কূপ থেকে পানি শূন্য করতে পারে, তাহলে এই পাম্পের ক্ষমতা, ডাব্লিউ বাই টি, আগে ডাব্লিউ বের করতে হবে। ডাব্লিউ ইকুয়াল টু কত? এম জি এস। এস কত? এস আমরা বের করে নেব। বলতো এই যে পানি পূর্ণ মানে একদম পানি দ্বারা পূর্ণ আছে, বলতো তাহলে উপরের স্তর কুয়ার মুখে আছে না, তাহলে উপরের স্তরের সমান কত? 0। আর নিচের স্তরকে এই যেখান থেকে এইটুকু উঠাতে হবে, তাহলে নিচের স্তর সমান কত? 20/2। তাহলে এস এর মান কত হবে? 10। বুঝতে পারছো? এস এর মান কত হবে? 10। আর এম এর মান কত? এম ইজ ইকুয়াল টু কি? ভি, রো ভি। রোটা তো রোই 1010⁻³ তাহলে এখানে ভি কত হবে? পাই আর স্কয়ার। মানে ভি হলো এই যে ক্ষেত্রফল, ভি হলো তোমার কি ছিল দেখো, আমি যদি বলি ভি ছিল হলো এ ইন্টু এইচ, তাহলে এ কত? এখানে যেহেতু গোলাকার এ কত হবে? পাই আর স্কয়ার। এখানে বলতো আর এর মান কত? ব্যাসার্ধ 2 মিটার, তাহলে আর এর মান কত? 2। ঠিক আছে। আচ্ছা এবার দেখো এইচ এর মান কত হবে? এইচ বলছে দেখো যতটুকু পানি খালি করব ততটুকু পানি। এখন আমরা পাম্পের ক্ষমতা বের করতে, তাহলে কূপটিকে পানি শূন্য করতে পারে। দেখো পানি শূন্য করতে পারে, পানি শূন্য মানে পুরো পানি খালি করে, মানে তাহলে এখানে কতটুকু নিয়ে কাজ করতেছি? পুরো পানি। তাহলে এইচ এর মান কত দিতে হবে? 20। এবার যদি সবার মান যদি তুমি এখানে বসাও তাহলে ক্ষমতা পাবা হলো 3422 ওয়াট। এটাই তোমার আনসার। আচ্ছা পাম্পের ক্ষমতা। এবার দেখো যে তাহলে আমরা এইটা এবার কয় নাম্বার করব? ঘ। ঘ এবার কয় নাম্বার করব? ঘ। দাঁড়াও ঘ নাম্বারটা তোমরা একটু ট্রাই করো 2 সেকেন্ড। তাহলে দেখো ঘ নাম্বারটা আমরা একটু ট্রাই করি। তাহলে গ করে ফেলেছি, এখন ঘ করে ফেলবো। প্রথম পাম্পটির প্রথম চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ পানি পূর্ণ করতে, সরি এখানে একটু মিস্টেক গেছে, আবার একটু মিস্টেক, এত মিস্টেক কেন হয়? আচ্ছা এখানে পানি পূর্ণ হবে না, এখানে হবে পানি কি? শূন্য। পানি শূন্য। পানি শূন্য করতে প্রয়োজনীয় কি? সময়ের তারতম্য। প্রয়োজনীয় সময়ের তারতম্য কি হবে কিনা ব্যাখ্যা করো। বলে কেমন হবে? আচ্ছা দেখি আমরা আমাদের টোটাল বাংলাতে আমাদের সময় বের করতে বলছে ভাই, সময় একটু বের করি। আচ্ছা ঘ নাম্বার দেখেন, প্রথম চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে পানি শূন্য, এই সব আমরা একটু বের করি। তাহলে একটি, তাহলে দেখেন যে চতুর্ভাগ বলছে, তাহলে এইটা আমরা একটু একটু ভালোভাবে একটু বুঝে তারপরে করে নেবো। তাহলে এটা হলো কুয়া, এই কুয়াকে কি বলছে? চতুর্ভাগ। চতুর্ভাগ, তাহলে চতুর্ভাগ বলতে প্রথম চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ মানে এই কুয়াটাকে আপনি সমান 4টা ভাগে ভাগ করেন। 1 2, এই যে সমান কয়টা ভাগে ভাগ করছি বলেন তো? 4টা। 1 2 3 4 সমান কয়টা ভাগে ভাগ করছি? 4টা। তাহলে বলেন তো টোটাল উচ্চতা কত ছিল? 20 মিটার। তাহলে বলেন তো প্রত্যেকটা, আমি যদি বলি যে এখানে প্রত্যেকটা ভাগের উচ্চতা, এই যে এখানে যে প্রত্যেকটা ভাগের উচ্চতা, তাহলে কত হবে? প্রত্যেকটা ভাগের উচ্চতা কত হবে? দেখো প্রত্যেকটা ভাগের উচ্চতা, এখানে প্রত্যেকটা ভাগের উচ্চতা কত হবে? এই যে এইটুক এইটুক এইটুক, তাহলে সমান 4 ভাগে ভাগ করছে, তাহলে প্রত্যেকটা ভাগের উচ্চতা হবে 5 মিটার। 5 মিটার, 5 মিটার, আর কয় মিটার? 5 মিটার। আচ্ছা এখন বলো তো কুয়াটার মধ্যে কিন্তু একদম পানি দ্বারা একদম পূর্ণ ছিল, এইটুকার মধ্যেও পানি ছিল, এইটুকার মধ্যেও পানি ছিল, এইটুকার মধ্যেও কি ছিল? পানি ছিল, এইটুকার মধ্যেও কি ছিল? পানি ছিল। আচ্ছা এবার তোমাকে বলছো প্রথম চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ পানি শূন্য করতে প্রয়োজনীয় সময়, তাহলে প্রথম চতুর্ভাগ মানে এইটুকু, আর চতুর্থ চতুর্ভাগ মানে এইটুকু। তাহলে প্রথম চতুর্ভাগে আগে আমরা আসি। প্রথম চতুর্ভাগে মানে হলো আমাকে
বের করতে হবে এইটুকু পানি খালি করতে কি সময় বের করতে হবে, ঠিক আছে, এইটুকু পানি খালি করতে সময়। তাহলে আমরা এখানে আগে লিখে ফেলি, দেখো প্রথম চতুর্ভাগ, প্রথম কি চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ খালি করতে সময়, তাহলে আগে আমরা ডাব্লিউ খালি করতে কি সময় বের করার আগে কি কাজ বের করতে হবে ডাব্লিউ। তাহলে প্রথম চতুর্ভাগে ধরো যে ডাব্লিউ 1, তাহলে প্রথম চতুর্ভাগে কি হবে mgs। তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে দেখো আমরা একটু এস এর মানটা একটু বের করি, এস এর মান। আচ্ছা বলতো প্রথম চতুর্ভাগে উপরের স্তর কোনটা, এটা, তাহলে উপরের স্তরের সমান কত 0, আর নিচের স্তর কোনটা, এটা না। আমি বলছি যতটুকু খালি করবো ততটুকুর মধ্যে, তাহলে উপরের স্তর এইটা, তাহলে নিচের স্তরের সমান এই যে এখান থেকে এইটুকু, তাহলে নিচের স্তরের সমান কত 5 ভাগ কত 2, তাহলে এটা কত হবে 2.5 মিটার। তাহলে আবার একটু লিখে ফেলি, দেখো এটা হবে 2.5 মিটার, 2.5 মিটার। আচ্ছা দেখেন এবার এম বের করার পালা, এম ইজ ইকুয়াল টু কি ভি, রো ভি। আচ্ছা রো তো রোই মানে 1000, এটা একটু গুণ করে নিও। আচ্ছা ভি হলো ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে পাই আর স্কয়ার। এবার হলো এইচ, এইচ গুণ দেবো, এবার তো কতটুকু গুণ দেবো, এইচ বলছিলাম যতটুকু পানি খালি করবো ততটুকু পানির উচ্চতা, পানি খালি করতেছে এতটুকু, এতটুকু পানির উচ্চতা কত 5, তাহলে এখানে গুণ দেবো 5। তো আর এর মান সবার মান দেওয়া আছে, তুমি একটু মান টান বসে এখানে যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তুমি ইনশাল্লাহ পাবা হলো কত পাবা, দেখো 3.85 গুণন কত 10⁵ জুল, এটা আসবে হলো কাজ, 10⁵ কত জুল 5 জুল, এটা আসবে হলো কাজ। আচ্ছা তাহলে দেখো এটা যদি কাজ আসে তাহলে বলো তো, তাহলে এইখানে এবার আমরা কি বের করবো টাইম, তাহলে বলো তো টাইমের সূত্র কি, পি ইজ ইকুয়াল টু কত ডাব্লিউ বাই কত টি, মানে তুমি আগে ডাব্লিউ 1 ডাব্লিউ 2 মানে প্রথম চতুর্ভাগের টাইম, তাহলে বলতো এখান থেকে যদি টি 1 বের করো কত, ডাব্লিউ এর মান তুমি জানো, এই যে এখানে ডাব্লিউ 1 এর মান জানো, পি এর মান কত ভাইয়া, পি এর মান এই যে বের করছি ক্ষমতা, ক্ষমতা কি বের করে নাই। আচ্ছা এই আমি তো এটা ভুল করে ফেলছি, সরি সরি সরি, এটা তো ভুল করে ফেলছি। আচ্ছা এইখানে আমি একটু ঠিক করে দিচ্ছি, হ্যাঁ দাঁড়াও 1 মিনিট, এখানে তো আমি মস্ত বড় ভুল করে ফেলছি। আচ্ছা ভুল বলতে এখানে তুমি যদি কাজের মান বের মানে এখানে এই যে যে মানগুলো আছে এম এর মান এস এর মান সবার মান বসে যদি কাজের মান বের করে, এটা আসবে 6.16 গুণন 10⁶ জুল। আর ক্ষমতা বের করলে পি ইজ ইকুয়াল টু কত ডাব্লিউ বাই টি। তাহলে বলো তো এখানে তুমি যদি ইয়া করো পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি করো, ডাব্লিউ এর মান হলো এত, আর হলো কয় মিনিটে পানি শূন্য করতে পারে 30 মিনিট, তাহলে বলো তো টি ইজ ইকুয়াল টু কত ডাব্লিউ বাই পি। তাহলে দেখো ডাব্লিউ এর মান কোনটা তুমি যদি বসাও 6.16 গুণন 10⁶, আর পি এর মান কত হবে 30 মিনিট, তাহলে 30 মিনিট মানে কত 30 গুণন কত 60, এটা বসালে তারপরে হবে তোমার হলো কত এটা হবে 3322 ওয়াট, মানে এটা যেখানে আমি লিখছিলাম। আচ্ছা দেখি তো আগের ম্যাথে আমরা ভুল করছি নাকি না ঠিকই করছি। আচ্ছা না না আগের ম্যাথ ঠিকই আছে। আচ্ছা আচ্ছা এবার এবার দেখো যে এই তো 3400 এত ওয়াট। আচ্ছা এবার দেখো টি 1, তাহলে এবার এই আমি একটু ভুল করছিলাম, সরি তোমরা তো বুঝছো না, সহজ ভুল করছিলাম। আচ্ছা দেখো পি ইজ ইকুয়াল টু কত ডাব্লিউ বাই টি, তাহলে পি এর মান তো আমরা গ নাম্বার থেকে পাইছি ক্ষমতা, ডাব্লিউ 1 এর মান টি 1 এর মান, টি 1 এর মানটা যদি এবার বসাও তাহলে টি 1 এর মান পাবা হলো তোমার হলো 112.51 সেকেন্ড। তারপরে তুমি একটু করে নিও ক্যালকুলেশন, তো মিস্টেক যাইতেই পারে। আচ্ছা পি এর মান এত, ডাব্লিউ 1 এর মান এত, তাহলে টি এর মান এত হবে, হ্যাঁ। আচ্ছা তাহলে এবার দেখো প্রথম চতুর্ভাগ খালি করতে কাজ, এবার দেখো আমি তৃতীয় চতুর্ভাগটা যদি চতুর্থ চতুর্ভাগ যদি তোমাদের উপরে ছেড়ে দিই পারা উচিত। আচ্ছা আমি এখন লিখবো চতুর্থ চতুর্ভাগ, তাহলে চতুর্থ চতুর্ভাগে বলো তো এস কত হবে, আগে আমরা এস বের করে নিই। তাহলে চতুর্থ চতুর্ভাগ মানে এইটুকু খালি করতে কাজ, এইটুকুর উপরের স্তরের সরণ হবে এইটা, মানে 5 5 5, মানে উপরের স্তরের সরণ 15, আর নিচের স্তরের সরণ একদম নিচের স্তরে নিয়ে যাও, তাহলে নিচের স্তরের সরণ হবে 5 5 5 5 20 ভাগ কত 2, তাহলে এইটা হবে হলো তোমার 17.5 মিটার। এবং ভর এম ইজ ইকুয়াল টু কত হবে রো ভি, রো তো রোই, আর ভি হলো পাই আর স্কয়ার, এটা তো জানো। আর এইচ এর মান বলতো ওই একই কথা, কতটুকু পানি খালি খালি করতেছে, যে চতুর্থ ভাগ মানে এতটুকু পানি খালি করতেছে না, প্রথম চতুর্থ ভাগ তৃতীয় চতুর্থ ভাগ মানে এতটুকু, মানে এতটুকু পানির উচ্চতা কত 5,
এখানে এইচ এর মান কত গুণ দিতে হবে? 5। হ্যাঁ, গুণ দিলে এখানে ভরের মান সামথিং কিছু একটা চলে আসবে। তবে W4 মানে চতুর্থ ভাগে কাজ বের করতে, তাহলে mgs এখানে যদি সবার মান টান বের করে তুমি যদি বসাও তাহলে কত আসবে? 2.69 গুণন তোমার আসবে হলো 10⁻⁶। এটুকু তো করে নিও নিজে নিজে। তারপরে p ইজ ইকুয়াল টু ধরো যে W/T, এখানে চতুর্থ চতুর্ভাগে, তাহলে W4 চতুর্থ চতুর্ভাগ খালি করতে টাইম মানে T4, তাহলে এখানে যদি W4 এর মান বসাও, P তো তুমি জানো, এই যে কত ক নাম্বার থেকে 3400 কত ওয়াট? 22 ওয়াট, এটা জানো না? আচ্ছা, তারপরে এখানে যদি T4 বের করো তাহলে T4 আসবে তোমার কত? 786.09 সেকেন্ড। এখানে কি বলছে? সময়ের তারতম্য হবে কিনা? হ্যাঁ, এখানে তাহলে লেখো হ্যাঁ কি হবে, সময়ের তারতম্য হবে। এই যে অঙ্ক শেষ, এটা শেষ। আর তোমার যদি বলে যে এটা থেকে এটা সময় কত বেশি লাগছে, এটা থেকে এটা বাদ দিয়ে দেখাই দিলা, কিন্তু আমাদের অঙ্কতে এতটুকুই মেইন, তো শেষ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা এটা তোমরা একটু বাড়িতে করবা। এটা কোথায় করবা? বাড়িতে। এটা একদম সহজ, ওই দুইটা অঙ্ক যদি বোঝো এটা অবশ্যই পারবা। আচ্ছা আচ্ছা, এবার দেখি আমাদের এইটা আছে কিনা। আচ্ছা, এটা এটা যদি আমি একটা একটু যদি দেখাই দেই, এটা এটা কি দেখাবো? গ নাম্বার। আচ্ছা, গ ঘ দেখে আমরা একটু পড়ি, আমার কাছে যদি কঠিন লাগে তাহলে এটা দেখাই দেখাই দিচ্ছি। পানিপূর্ণ কুয়ার গভীরতা এত ব্যাসাত। দেখো, একটি পাম্প 20-25 মিনিটে কুয়াটাকে পানিপূর্ণ করতে পারে। আচ্ছা, এখানে বলছে 1/3 পানি উত্তোলন করার পর পাম্পটি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আচ্ছা, পরে এত দক্ষতা 30 মিনিটে বাকি পানি উত্তোলন করা হয়। আচ্ছা, এবার দেখো এখানে পানি পূর্ণ না, তো এখানে মেবি হবে, এখানে পানি পূর্ণ না, এখানে হবে পানি পূর্ণ হবে না, এখানে হবে পানি শূন্য। এখানে হবে পানি কি শূন্য হবে, এখানে হবে পানি শূন্য। দাঁড়াও, এখানে হবে কি পানি শূন্য করতে আর কি। আচ্ছা, তো দেখো যে এখানে প্রথম পাম্পটি কত সময় ব্যাপী কাজ করছে তা নির্ণয় করছে, কোন পাম্পের ক্ষমতা বেশি, এটা এটা দেখো আমরা একটা কর্মদক্ষতাও দিয়ে করা উচিত, যারা আমাদের এখানে কর্মদক্ষতা উল্লেখ আছে। তো দেখো এটা আমরা করে ফেলি, 5-10 মিনিট টাইম লাগবে। আচ্ছা, আচ্ছা, কয় নাম্বার? 7। আচ্ছা, আমরা দেখি, দেখো প্রথম পাম্পটি কত সময় ব্যাপী কাজ করে তা নির্ণয় করো। কিন্তু 1/3 পানি উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে যায়, মানে প্রথম পাম্পটি 1/3 পানি উত্তোলন করে। আচ্ছা, বলতো পানিপূর্ণ কুয়ার গভীরতা, মানে এই কুয়ার সম্পূর্ণটুকু পানি দ্বারা কি ছিল? একদম পরিপূর্ণ ছিল। পানিপূর্ণ কুয়ার গভীরতা কয় মিটার? 10 মিটার। কুয়ার ব্যাস দেওয়া আছে 1.5, তাহলে ব্যাসার্ধ এটা 2 দ্বারা ভাগ করলে হবে 0.75 মিটার। হ্যাঁ, এটা তো পারবা, 0. কত মিটার হবে? 75 মিটার হবে হলো তোমার কি ব্যাসার্ধ। 1.5 কে ভাগ করলে এটাই হয়। আচ্ছা, এবার দেখো যে প্রথম পাম্প 1/3 পানি উত্তোলন করার পর কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কত সময় ব্যাপী কাজ করছে, কত সময় টাইম বের করতে হবে, তাহলে 1/3 পানি। তাহলে বলতো এই টোটাল উচ্চতার 1/3 পানি উত্তোলন করে, তাহলে বলতো পানি কতটুকু উত্তোলন করে, তাহলে এখানে লেখো পানি উত্তোলন টোটাল উচ্চতার কত মিটার? 10 এর 1/3 মানে 1/3। 1/3 মানে তোমার হবে 3 দশমিক কত? 33 মিটার। হ্যাঁ, 3.33 মিটার। আচ্ছা দেখো এখানে, তাহলে আগে 3.33 তুমি আগে ফাইন্ড আউট করে নাও। ধরো যে এই যে এইটুকু পানি সে উত্তোলন করবে, এই যে এইটুকু পানির উচ্চতা ধরো যে কত?
এইটুকু পানির উচ্চতা ধরো যে 3 দশমিক কত 3 মিটার। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, তাহলে বলো তো এইটুকু পানি উত্তোলনে এস এর মান কত? এস এর মানটাকে বের করতে হবে। এস এর মান কত? এস এর মান বলো তো। উপরের স্তরের সরণ কত? 0। এগুলো তো আর বোঝাতে হবে না। নিচের স্তরের সরণ কত? এটুকু তো 3 দশমিক কত 3 ভাগ কত 2। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে বলো তো? অ্যান্সারটা কত হবে আমরা একটু দেখি। অ্যান্সারটা হবে 1.67 মিটার। 1 পয়েন্ট কত মিটার হবে? 67 মিটার হবে। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে এখানে এবার বলতো এম এর মান কত হবে? এম ইজ ইকুয়াল টু কি ভি? রো ভি। রো তো জানোই 10 টু দি পাওয়ার কত 3। এখানে ভি হবে কত? পাই আর স্কোয়ার। আর এর মান তো জানা। আর এইচ এর মান হবে যতটুকু পানি। ভি এর মান কত হবে? পাই আর স্কোয়ার, মানে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। উচ্চতা কতটুকু পানি, যতটুকু পানি খালি করবো ততটুকু পানি উচ্চতা। তাহলে উচ্চতা কতটুকু পানি খালি করবো? 3.33। তাহলে এখানে 3 দশমিক কত হবে? 3 সব বের করছো। বের করে এখন যদি তুমি এই প্রথম ক্ষেত্রে কৃতকাজ বের করতে বলো, মানে প্রথম পাম্পটির ক্ষেত্রে কৃতকাজ মানে W1 যদি বের করতে বলো, তাহলে MGS, এটা যদি তুমি হিসাব নিকাশ করো, সবার মান টান যদি বসাও যদি হিসাব নিকাশ যদি করো, তাহলে এটা কত আসবে? 9.63 গুণন 10 টু দি পাওয়ার 4 জুল, এত আসবে। আচ্ছা, এবার দেখো এখানে একটা পেইন হয়ে যাবে। সেই পেইনটা হলো যে আমাদের কি বের করা? ডাব্লিউ, মানে কি বের করতে বলেছো? সময়। তাহলে পি ইজ ইকুয়াল টু কত বলো তো? ডাব্লিউ বাই টি। প্রথম ক্ষেত্রে কাজ, মানে এখানে প্রথম ক্ষেত্রে কাজ W1 T1 বের করছি। T1 ইজ ইকুয়াল টু কি হবে? W1 বাই Q1, W1 বাই পি। কিন্তু দেখো প্রথম ক্ষেত্রে কি পি দেওয়া আছে? পি দেওয়া নাই। তাহলে কি করব? দেখো পিটা দেওয়া নাই, তাহলে আমরা পিটা বের করে নিই, দেখি পিটা বের করার মতো কোনো কিছু পাই নাকি কোশ্চেন থেকে। তাহলে দেখো যে এখানে কোশ্চেনে বলা আছে যে এইখান থেকে পি বের করতে হবে। একটি পাম্প 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। 25 মিনিটে কুয়াটিকে কি শূন্য করতে পারে? পানি শূন্য করতে পারে। এইখান থেকে আমাদের ওই ক্ষমতাটা বের করতে হবে, পিটা বের করতে হবে। 25 মিনিটে পানি শূন্য করতে পারে। তাহলে এবার বলো যে এবার আমরা এই থিওরি বাদ দেয়া তো এখানে এইটা নিয়ে একটু কুয়ার ইয়াটা বের করি, ক্ষমতাটা বের করি। বলো তো এইটা যদি করি তাহলে পি ইকুয়াল টু কি হবে? ডাব্লিউ বাই টি। তাহলে বলতো ক্ষমতা বের করাতে ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? এম জি এস বাই কত টি। আচ্ছা, আমি একটু সোজা করে লিখি, এম জি এস বাই কত টি, এম জি এস বাই টি। এখন এবার বলতো এইখানে আমাদের এমটা কত হবে? এম ইজ ইকুয়াল টু কি? রো ভি। রো ইজ ইকুয়াল টু কত? পাই আর স্কোয়ার এইচ। এবার বলতো এখানে বলছে একটি পাম্প 25 মিনিটে, মানে সোজা বাংলা কথা যে এইখানে যে থিওরিটা আছে, একটি পাম্প 25 মিনিটে কুয়াটিকে কি শূন্য করতে পারে? পানি শূন্য করতে পারে। কিন্তু কুয়াটা 1/3 পানি তুলছে, কিন্তু এই যে 1/3 পানি তুলছে এটা হলো ওই কি বলছে প্রথম পাম্প কাজ করছে, ঠিক আছে, প্রথম পাম্পের কাজ আমরা টাইম বের করবো, ঠিক আছে, কিন্তু আগে এই প্রথম পাম্প যদি ফুল কাজ করতে পারতো তবে সে 25 মিনিটে পানি শূন্য করতে পারতো। তাহলে এই থিওরিটা দিয়ে আমরা আগে ক্ষমতাটা বের করি। তাহলে বলতো পানি শূন্য করতে পারে, মানে সব পানি শূন্য করতে পারে। এখন যদি আমরা এইচ বলি, টোটাল পানিটা খালি করব না, আমরা যদি করতাম টোটাল পানির উচ্চতা কত? 10। এখানে এইচ এর মান গুণ দিতে হবে কত? 10 গুণ দিতে হবে। কত গুণ দিতে হবে? 10। আর এখানে এস এর মান কত হবে বলতো? উপরের স্তরের সমান এখন কত? 0, নিচের স্তরের সমান কত? 10। টোটাল পানি তাহলে 0 প্লাস 10 ভাগ কত? 2। তাহলে এস এর মান কত হবে? 5। আচ্ছা, এবার যদি এখানে সব কিছুর মান টান বসায়া তুমি যদি, আর টি এর মান কত হবে? টি এর মান হবে এই যে কত মিনিট? 25 মিনিট। তাহলে 25 গুণন কত? 60 সেকেন্ড। মিনিটকে সেকেন্ড বানাই দিলাম। তো এখানে যদি টোটাল সবকিছু বের করে যদি তুমি ইয়া করো, তাহলে এটা আসবে 577 দশমিক ধরো যে 3 ওয়াট। এটা আসবে পাম্পের ক্ষমতা। 577 কত ওয়াট? 3 ওয়াট। আচ্ছা, আচ্ছা, এটা আসবে পাম্পের ক্ষমতা 577.3 ওয়াট। এইখানে তুমি তো এখন পাম্পের ক্ষমতাটা পাই গেলাম, মানে 1 নম্বর অঙ্কটা বড়, মানে একই কাজ দুইবার করলাম। তাহলে বলো তো T1, তাহলে W1 এর মান পাইলা, P1 এর মান পাইলা, এইটা এই যে 577, এটা যদি বসায় দাও তাহলে এটার টাইম আসবে হলো 166.81 সেকেন্ড। 166.81 সেকেন্ড। আচ্ছা, দেখো এই যে পুরো গ নাম্বারটা দেখো আমরা করে করে ফেললাম। পুরো গ নাম্বারটা আমরা করে ফেললাম। আচ্ছা, এটাও কিন্তু গ নাম্বারের অংশ, এটাও গ নাম্বারের অংশ।
আচ্ছা, এখানে তুমি একটা দিতে পারো, দিতে পারো। আচ্ছা, এবার দেখো আমরা ঘ নাম্বারটা করি। আলহামদুলিল্লাহ এটা আমাদের শেষ হয়ে গেছে। এবার আমরা ঘ নাম্বারে ফিরে যাই। ঘ ঘ ঘ নাম্বারটা কি শেষ করতে পারবো? হ্যাঁ, উদ্দীপকে কোন পাম্পের ক্ষমতা বেশি নির্ণয় করো। আচ্ছা, দেখো প্রথম পাম্পের ক্ষমতা তো আমরা বের করে নিয়েছি, এই যে এত। প্রথম পাম্পের ক্ষমতা আমরা বের করছি না, এই যে 577 ওয়াট। আচ্ছা, উদ্দীপকে কোন পাম্পের ক্ষমতা ক্ষমতা বেশি? পরে 70% কর্মদক্ষতা বেশি আরেকটি পাম্প যুক্ত করে 30 মিনিটে বাকি পানি কি করা হয়? উত্তোলন করা হয়। আচ্ছা, এখানে কিন্তু কর্মদক্ষতা দেওয়া আছে। এবার দেখো তোমরা এই জিনিস জানো যে আমরা এবার দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে যাই। দ্বিতীয় পাম্পের কর্মদক্ষতা আছে ইটা ইজ ইকুয়াল টু যে কোনো কিছুর কি আউটপুট, মানে ক্ষমতার আউটপুট ডিভাইডেড বাই ক্ষমতার ইনপুট গুণন কত পার্সেন্টেজ? 100%। এবার দেখো ইটা মানে পরের পাম্পের কর্মদক্ষতা কত? 70%। মানে ইটার মান কত? মানে এটা হলো ক্ষমতার কর্মদক্ষতার সূত্র। কর্মদক্ষতার সূত্র হলো ক্ষমতা দিয়ে ক্ষমতার আউটপুট ক্ষমতার ইনপুট গুণন 100%। আছে ইটার মান কত? 70%। পি আউটপুট ডিভাইডেড বাই কি পি ইনপুট গুণন কত পার্সেন্টেজ? 100%। দেখো পার্সেন্ট পার্সেন্ট কাটা 100 কে 70 দ্বারা ভাগ করলে হয় 0.7 পি আউটপুট ডিভাইডেড বাই কি পি ইনপুট। আচ্ছা, এবার এদিকে তাকাও, একটা কথা সবসময় মনে রাখবা, তুমি এই সূত্র দিয়ে যখন করবা, এই যে ক্ষমতা ডাব্লিউ বাই টি, পি মানে কি ক্ষমতা না, ক্ষমতা মানে কি ডাব্লিউ বাই টি, এইটা দিয়ে যখন তুমি করবা, এইটা দিয়ে যখন তুমি করবা তখন মনে রাখবা এটা দিয়ে যদি আমি করি তাহলে যেটা পাবো সেটা হলো আউটপুট ক্ষমতা। সেটা কি ক্ষমতা? আউটপুট ক্ষমতা। কারণ আউটপুট মানে হলো কি বলতো? আউটপুট মানে হলো আমি যা করব, যে কাজটা করছি, মানে যে কাজটা করতে আমি একটা কাজ করব, ওই কাজ করতে আমার যে পরিমাণ শক্তি ব্যয় হবে বা যে পরিমাণ ক্ষমতা ব্যয় হবে ওইটা কিন্তু আউটপুট। তাহলে বলতো ডাব্লিউ এর কাজ করছি টি, তাহলে যে কাজ করছি ওই কাজকে সময় দ্বারা ভাগ করলে এটাকে আউটপুট ক্ষমতা আসবে না? তাহলে বলতো ওই সেম কাজ, তাহলে এম জি কি এস বাই কি টি, তাহলে আমাদের আবার এম বের করতে হবে, এস বের করতে হবে। এবার দেখো দেখো কোন উদ্দীপকে পরে 70% আর একটি পাম্প যুক্ত 30 মিনিটে বাকি পানি উত্তোলন করা হয়। তাহলে এখন বাকি পানির জন্য আমি আর চিত্র আঁকাবো না, দেখো বাকি পানি আমি এখান থেকেই দেখাই দিই। আচ্ছা বলতো এইটুকু পানি তো আমার উত্তোলন করা শেষ, তাহলে বলতো বাকি পানি মানে এখন আমি কোনটুকু উত্তোলন করব? এই যে বাকি পানি মানে আমি এখন উত্তোলন করব কোনটুকু? এইটুকু, এই যে এইটুকু পানি এখন আমি উত্তোলন করব। এইটুকু এইটুকু পানি যদি উত্তোলন করি তাহলে বলতো এইটুকুর উপরের স্তরের, এই যে এইটুকুর উপরের স্তরের সমান কত? 3.33। তাহলে বলতো এস এর মানটা আমার সাথে সাথে লিখে নেই। এস এর মানটা হলো, দেখো উপরের স্তরের সমান হলো প্লাস এই যার এইটুকু বাকি সবটুকু মানে উত্তোলন করছে, তাহলে নিচের স্তরের সমান কত বলা হবে? 10 মিটার। তাহলে 10 ভাগ কত? 2। তাহলে দেখো এস এর মান এখান থেকে কত হয় একটু বের করো। এস এর মান করলে হবে হলো 6.67 মিটার। আর এম ইজ ইকুয়াল টু কি ভি হবে? রো ভি। তো জানোই রো ভি এর মান কত হবে? পাই আর স্কয়ার। এবার এইচ এর মান কি করব? আচ্ছা বলো তো, এবার এইচ এর মান হবে যতটুকু পানি খালি করব ততটুকু পানির উচ্চতা। খালি করতেছি বলো তো, এই যে একটুক পানি খালি খালি করতেছি না, একটুক পানির উচ্চতা কত বলো? একটুক পানির উচ্চতা কত? একটুক পানির উচ্চতা তুমি যদি নির্ণয় করো, এটা থেকে এটা বাদ দিলে হবে 6.67 মিটার। তাহলে আমি পানি খালি করতেছি একটুক, তাহলে এই একটুকু পানির উচ্চতা 6.67। তাহলে ভি এর মান হলো রো ভি ইজ ইকুয়াল টু কত? ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এবং এইচ এর মান কত হবে? যতটুকু পানি খালি করতেছি ততটুকু পানি খালি করতেছি 6.67, তাহলে এখানে হবে 6.67। তাহলে সব কিছুর মান বসায় এখানে একটু তুমি একটু হিসাব করে নিবা। হ্যাঁ, কয় মিনিটে পানি শূন্য করতে পারে? 30 মিনিটে। তাহলে এখানে টি এর মান হবে 30 গুণন কত? 60 সেকেন্ড। তাহলে এখানে তুমি যদি আউটপুট ক্ষমতা যদি হিসাব করো তাহলে আউটপুট ক্ষমতা কত আসবে আমরা একটু দেখি। আউটপুট ক্ষমতা আসবে 727.77 ওয়াট। এই যে এটা আসবে আউটপুট ক্ষমতা। আচ্ছা, তাহলে এবার যদি আউটপুট ক্ষমতার মান বসাও, মান বসা যদি ইনপুট ক্ষমতাটা যদি করো, তাহলে ইনপুট ক্ষমতার মান আসবে পি ইনপুট ইজ ইকুয়াল টু আসবে হলো তোমার কত আসবে আমরা একটু দেখে নেই, 611.11 ওয়াট। এবার তোমার কাছে বলছে কোন পাম্পের ক্ষমতা বেশি। এখন দেখো তোমার কাছে কোশ্চেনে যদি কখনো এরকম কথা বলা থাকে যে কোন পাম্পের ক্ষমতা বেশি, আচ্ছা কোন পাম্পের ক্ষমতা বেশি, এখন তুমি বলো যে ভাই ইনপুট ক্ষমতা করবো না আউটপুট ক্ষমতা করবো। আচ্ছা এবার বলো তো প্রথম ক্ষেত্রে যে পাম্পটা ইউজ করছো ওটা ওই পাম্পের কিন্তু ইনপুট তো মানে কর্মদক্ষতা দেওয়া নাই, সোজা কথা।
কর্মদক্ষতা দেওয়া আছে কয় নাম্বার পাম্পের? দ্বিতীয় পাম্পের। তাহলে প্রথম পাম্পের ক্ষেত্রে যে ক্ষমতাটা বের করছো ওটাকেই তুমি ইনপুট ক্ষমতা ধরতে পারো, ওটাই ইনপুট ক্ষমতা বা ওটাই ধরতে পারো পাম্পের কি ক্ষমতা? আউটপুট ক্ষমতা। যেহেতু কর্মদক্ষতা দেওয়া নাই তাহলে ওটাই ইনপুট ক্ষমতা, ওটাই আউটপুট ক্ষমতা। ওটার মান কত ছিল? এই যে 577 কত ওয়াট? 3 ওয়াট। দেখো আমি কোশ্চেনটা আবার ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, উদ্দীপকে কোন পাম্পের ক্ষমতা বেশি? এখানে দেখো কোন পাম্পের ক্ষমতা বেশি এটা যে তুমি যে বের করবা, অবশ্যই একটি পাম্প 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। আচ্ছা, এই যে এইটা দিয়ে যে ক্ষমতাটা যে বের করলো, এই ক্ষমতা, এটা পাম্পের ক্ষমতা। এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি হয় উচিত ছিল ইনপুট ক্ষমতা, আউটপুট ক্ষমতা। মানে এটা দিয়ে যে করলাম এটা কিন্তু পাম্পের কি ক্ষমতা? আউটপুট ক্ষমতা। আচ্ছা, এবার দেখো কিন্তু পেইনটা হলো এখানে কর্মদক্ষতা দেওয়া আছে, কর্মদক্ষতা দিয়েই তো একদম এটা করে দিছে। তাহলে এখানে বলছে যে কোন পাম্পের ক্ষমতা বেশি, কোন পাম্পের ক্ষমতা বেশি, মানে এটাকে তোমাকে আসলে ইনপুট ক্ষমতা দিয়ে বের করতে বলছে। ইনপুট ক্ষমতা মানে হলো ওই যে কোন পাম্পটা বেশি ক্ষমতা নিতে পারতো, মানে পাম্পের ক্ষমতা, কোন পাম্পের ইনপুট ক্ষমতাটা বেশি। তাহলে বলতো ইনপুট ক্ষমতা। তো এখান থেকে কোশ্চেন আমি একটা কথা বলে রাখি, দেখো যখনই তোমার কাছে কোশ্চেন এরকম কথা বলবে যে পাম্পের ক্ষমতা, পাম্পের কি নির্ণয় করো? ক্ষমতা নির্ণয় করো। যদি ইটা ইটা মানে কি? কর্মদক্ষতা দেওয়া থাকে, কর্মদক্ষতা থাকলে পাম্পের ক্ষমতা নির্ণয় করো, মানে এখানে তুমি ইনপুট ক্ষমতা বের করবা। কোন ক্ষমতা নির্ণয় করতে হবে? ইনপুট ক্ষমতা। আর তুমি এই যে W/T দিয়ে যে করে যে ক্ষমতাটা পাবো ওইটা হলো কি ক্ষমতা? আউটপুট ক্ষমতা। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো যে আমরা এইটাতে যা একটু ক্লিয়ার করে আসি। তারপর এখানে বলছে কর্মদক্ষতা আছে, পাম্প কর্মদক্ষতা দেওয়া আছে, পাম্পের ক্ষমতা, তাহলে ইনপুট ক্ষমতা আমরা বের করছি। কিন্তু আমরা এইটা দিয়ে যে কর্মদক্ষতাটা ক্ষমতাটা যে বের করছিলাম এইটা দিয়ে গ নাম্বারে, ওইখানে কিন্তু কর্মদক্ষতা দেওয়া নাই। মানে যেহেতু দেওয়া নাই তাহলে এটাকে আমি ইনপুট ক্ষমতা, এটাকে আউটপুট ক্ষমতা ধরবো। তাহলে বলতো এখানে বলতো ইনপুট মানে দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে ক্ষমতা এত, প্রথম পাম্পের ক্ষেত্রে ক্ষমতা এত। তাহলে বলতো কোন পাম্পের ক্ষমতা বেশি? তাহলে তুমি লেখো যে দ্বিতীয় পাম্পের ক্ষমতা কি হবে? বেশি হবে। দেখো যে এইটো, দেখো আমরা মোটামুটি এইটুকু সলভ করে ফেললাম আলহামদুলিল্লাহ। তো আমরা নেক্সট টাইম তোমাকে আমি একটা ছোট্ট একটা কথা বলি, যাদের পড়ালেখা হয় নাই তারা অবশ্যই ডিপ্রেশনে করবে না, ডিপ্রেশনে বলে পড়ালেখা আরো হবে না। তো দেখো যতটুকু তোমার পক্ষে করা সম্ভব সর্বোচ্চ চেষ্টা তুমি করো, এখনো বেশ টাইম আছে। কেউ যদি এতটুকু টাইমও যদি সর্বোচ্চ চেষ্টা করো, ইনশাল্লাহ পরীক্ষায় প্লাস পাবাই, পাবাই। তুমি বোর্ড কোশ্চেন গুলো বা বোর্ড সিকিউ গুলো একটু ভালো করে করে যাবে, দেখবে যে বোর্ডে কমন। তো দেখো আজকে অনেকক্ষণ ক্লাস নিলাম, আর ভালো লাগতেছে না, তো আজকের মতো আহ বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আমরা নেক্সট দিন আবার বোর্ড কোশ্চেন একটা আপলোড দেবো, ঠিক আছে? তো ধন্যবাদ, ভালো থাকো সবাই।